নমস্কার, আজ থেকে শুরু হচ্ছে সেফ নিউজের বাংলা অনুষ্ঠান ডিবেট। আমরা চেষ্টা করব প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় এটা শুরু করার, আধ ঘন্টার প্রোগ্রাম হবে এবং পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের, বিদেশের, পুরো বিশ্বের নানা রকমের সেদিনকার যে ব্যাপারগুলো নিয়ে মানুষ আলোচনা করছে, তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছে, যার সবার উপর একটা প্রভাব পড়ছে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেকদিন আপনাদের কাছে আসবো। আজকের বিষয়টি হলো কেন্দ্র বনাম পশ্চিমবঙ্গ। আপনারা জানেন যে 10 তারিখে, এই মাসের 10 তারিখে বিজেপি প্রেসিডেন্ট নাড্ডার উপরে হামলা হয়েছিল কলকাতার ডায়মন্ড হারবারে। সেটা জের কতদূর গেছে, এখন রাজ্যের যাবতীয় আপত্তি উড়িয়ে 3 আইপিএস অফিসার ডেপুটেশনে পাঠিয়ে দিয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন, টুইটারে লিখেছেন, ফেসবুকে লিখেছেন, কিন্তু পূর্ব ঘোষণা মতোই রাজ্যের 3 আইপিএস অফিসারকে ডেপুটেশনে কেন্দ্র পাঠিয়ে দিয়েছে। এবার এরা কারা? তাদের মধ্যে আছে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীর ত্রিপাঠীকে 5 বছরের জন্য পাঠানো হচ্ছে সশস্ত্র সীমা বল, সশস্ত্র সীমা বল যাকে বলে, এসএসবি তে। আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্রকে 5 বছরের জন্য ইন্দো টিবেটান বর্ডার পুলিশে পাঠানো হচ্ছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ভোলানাথ পান্ডেকে 3 বছরের জন্য পাঠানো হচ্ছে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে। এবার আপনারা সবাই জানেন যে এমনিতে ল অ্যান্ড অর্ডারটা স্টেট সাবজেক্ট, কিন্তু আইপিএস সে কিন্তু কেন্দ্রের। অথচ যেহেতু ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, সেই জন্য মাঝে মধ্যে কেন্দ্র আর রাজ্যের মধ্যে এই নিয়ে টানাটানি বিবাদ লাগতেই পারে। সেক্ষেত্রে কি হয়, পরিষ্কার নিয়ম যে কেন্দ্রর মতামত বহাল হবে, ওভাররাইড করবে রাজ্যের মতামতকে। কিন্তু সেই নিয়ম সবসময়, বিশেষ করে এখন যখন রাজনৈতিক আবহাওয়াটা এত গরম, এই কথা সবাই মানতে নারাজ। কিন্তু ব্যাপারটা এখানে কোনো টেকনিক্যাল বিষয় নয়। এখানে আমরা নিয়ম কি বলছে, আইন অনুযায়ী কি হওয়া উচিত, তার চেয়ে বেশি আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে এর পেছনে রাজনীতিটা কি, এই রাজনীতিতে কে ঠিক কে ভুল। কারণ এর আগেও আমরা গত 3 বছর আগে আমরা দেখেছি যে সিবিআই ইনকোয়ারি করলো, যখন শুরু করলো সারদার কেসে, রোজ ভ্যালির কেসে, সিবিআই এর টিম যখন গেল কলকাতায় পৌঁছলো, তৎক্ষণাৎ তাদের কাস্টাডিতে নিয়ে নেওয়া হলো। এবং এরকম উদ্দণ্ড ব্যবহার জেনারেলি দেখা যায় না। বেশ কয়েকটি রাজ্যেও ইতিমধ্যে বলে দিয়েছে যে সিবিআই কে অবাধভাবে তাদের রাজ্যে, তাদের নিজ নিজ রাজ্যে ঘুরতে দেওয়া হবে না এবং স্পেশাল পারমিশন নিতে হবে। তো এরকম তো অন্যান্য রাজ্যের সাথেও হচ্ছে, কিন্তু এইখানে এর পেছনে রাজনীতিটা, কারণ রাজনীতি ছাড়া তো এসব হয় না। রাজনীতি যখন হয়েছে তারপরেই এরকম ডিসিশন নেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে সেফ বেঙ্গলের তাপস পাল আছেন, নেতাজিকে নিয়ে গবেষণা করেন, কোনান্ট্রাম উপন্যাস লিখেছেন অনুজ ধারের সাথে চন্দ্রচূড় ঘোষ। উনি আমাদের এখানে কোনো পক্ষ হয়ে বলবেন না। নমস্কার। শুধুই তো উপন্যাস নয়, নন ফিকশন, ইতিহাস বলা যায়, কন্টেম্পোরারি হিস্ট্রি বলা যায়। হ্যাঁ, সুগত হাজরা আমাদের সাথে আছেন, পলিটিক্যাল অ্যানালিস্ট। পশ্চিমবঙ্গ সম্বন্ধে খুব বিস্তৃত ওনার কাছে ইনফরমেশন থাকে সব সময়, এবং পশ্চিমবঙ্গ রাজনীতিতে কি হওয়া উচিত, পশ্চিমবঙ্গ সংক্রান্ত পলিসি কেন্দ্রের কি হওয়া উচিত, এসব নিয়ে দীর্ঘকাল ধরে উনি লিখে এসছেন, বলে এসছেন। আমাদের সাথে বিজেপির তরফ থেকে আছেন রাখি মিত্র। আপনার সবাইকে স্বাগত জানাই। সবচেয়ে প্রথমে রাখি, যেহেতু আপনি বিজেপি থেকে, আপনার কাছে আমি যাচ্ছি। এই যে আজকে ঘটনাটা ঘটলো, এটা বিক্ষিপ্ত একটি আজকের ঘটনা নয়, এর যে বেশ কিছুদিন ধরে চলছে।
এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে কয়েক মাস আগে পর্যন্ত যেটা অসম্ভব মনে হচ্ছিল যে বিজেপির কোনো চান্স আছে পশ্চিমবঙ্গে, সেটা এখন অন্তত একটা ডিস্টেন্ট পসিবিলিটি মনে হচ্ছে যে এটা হতে পারে, যে বিজেপির একটা আগামী বছর মে মাসে যখন নির্বাচন হবে তখন একটা চান্স আছে আপনাদের। অন্যদিকে এটা কি গাজোয়ারির পর্যায়ে পৌঁছে যাচ্ছে না, যে না আপনাদের রাজ্যের আপত্তি থাকলেও যেহেতু আইপিএস কেন্দ্রে, সেহেতু আমাদের ইচ্ছে, আমরা বলেছি প্রথমে আপনাকে চিঠি লিখেছি, আপনি মানেননি, তাতে আমাদের কিছু এসে যায় না, আপনি না মানে নিলে আমাদের আমরা ফিরিয়ে নিচ্ছি আইপিএস অফিসার। তো এই রাজ্যের সাথে গাজোয়ারি করে কি শাসন চালানো যায়? সুরজিৎ দা, আমি এক এক করে আপনার প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দিই। প্রথম হচ্ছে যে আপনারা যদি ভুলে গিয়ে থাকেন, এই মমতা ব্যানার্জি যখন পাওয়ারে ছিলেন না, ছোট ছোট যে কোনো ঘটনা ঘটতো উনি কিন্তু সিবিআই এর এনকোয়ারি ডিমান্ড করতেন, যখন উনি পাওয়ারে ছিলেন না। আর আজকের দিনে যখন সিবিআই কিন্তু সেবার এনকোয়ারিও করতে আসেনি, একটা নোটিশ সার্ভ করতে এসেছিল রাজীব কুমারকে। নোটিশ সার্ভ করতে আসার সঙ্গে সঙ্গে তাদের তো লকআপে ঢুকিয়ে দিয়েছিলেন। তারপর উনি ওই রাজীব কুমারের জন্য একটা মুখ্যমন্ত্রী হয়ে, কোনো মুখ্যমন্ত্রী কিন্তু আজ পর্যন্ত করেনি, আমরা কিন্তু সারা দেশে এতগুলো স্টেট দেখছি, উনি কিন্তু ধর্নায় বসে গিয়েছিলেন। তো এই জিনিসটা উনি করেছেন, সেটাও তো নিশ্চয়ই উনি ঠিক করেননি। একজন রাজীব কুমার, একটা ওনার জাস্ট বিকজ ওনার ব্লু আইড কপ, যার কাছে ওই লাল খাতা আর একটা পেন ড্রাইভ ছিল, উনি সিটের হেড ছিলেন তো ওই সারদার, তো তাকে ডিফেন্ড করার জন্য উনি রাস্তায় বসে গিয়েছিলেন। এই মমতা ব্যানার্জি সিবিআই কে চাইতেন, কিন্তু আজকের দিনে যখন সিবিআই সত্যিকারের আমাদের দরকার, এত এত মার্ডার হয়ে যাচ্ছে, রাজনৈতিক মার্ডার আমি বলছি, তখন তো সিবিআই কে উনি ঢুকতে দিচ্ছেন না। আর ওনার সঙ্গেই ওনার গলায় সুর মিলিয়ে ওনার যে গঠবন্ধনের যারা আছে তারাও সেম কথা বলছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, জেপি নাড্ডাজি যেদিন এসেছিলেন, যে ওনার উপর হামলা হয়েছিল, সেদিনও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন, উনি আমাদের পুলিশ মিনিস্টারও, উনি বলেছিলেন আমাদের কিছু করার নেই, সেন্টার নিজের বডিগার্ড সঙ্গে করে নিয়ে আসে, নিজের প্রোটেকশন নিজে নিয়ে আসে সঙ্গে, তো আমরা কি করব? তো তোমরা যখন কিছু করবে না, তোমার স্টেটে একটা ন্যাশনাল পার্টির কোনো মানে রিজিনাল পার্টি নয় কিন্তু তৃণমূলের মতো, যদি ওরা অল ইন্ডিয়া তৃণমূল বলে, ওরকম রিজিনাল কিন্তু পার্টি নয়, একটা ন্যাশনাল পার্টির একটা প্রেসিডেন্ট এসছে, তার উপর এই হামলা হওয়ার পর যদি একটা মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং ওনার মেয়র ফিরহাদ হাকিম যদি এই টাইপের কমেন্ট দিয়ে থাকেন যে ওরা নিজেদের সিকিউরিটির সঙ্গে নিয়ে আসে, আর আইএস আইপিএস দের ট্রান্সফার তো করতেই পারে সেন্টার, টেকনিক্যালিও আপনি বলুন তো সেন্টার তো করতেই পারে। তোমরা যখন কাজ করবে না, তোমরা প্রোটেকশন দেবে না, কি করছিলে? তোমরা তো জানতে যে উনি আসছেন, তো যে পথ দিয়ে উনি যাবেন সেটা তো পারমিশন নেওয়া ছিল, তার মানে তোমরা সেই পথগুলো যেখান দিয়ে যাবে সেগুলো তোমরা স্যানিটাইজ করোনি। সো দ্যাট ইজ ইউর ফল্ট, দ্যাট ইজ আ গ্রেট ফল্ট। তো তোমরা সেটার জন্য ইউ হ্যাভ টু পে ফর ইট। এখানে তো গাজওয়ারির কোনো ব্যাপার নেই। আপনাকে এখানে ব্যাপারটা যেহেতু প্রথমেই বলেছি যে আমরা টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি না, এবং বিশেষত এই ঘটনা নিয়ে আলোচনা করতে চাইছি না। আপনি যেরকম শুরুতে বললেন 3 বছর আগের কথা বললেন, যে সারদা কেলেঙ্কারি নিয়ে যখন তদন্ত করতে সিবিআই এর টিম কলকাতায় পৌঁছেছিল, তো তাদের কাস্টডিতে নিয়ে নেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ধর্নায় বসে গেছিলেন, যেটা অভূতপূর্ব, এর আগে কখনো এরকম দেখা যায়নি। এরকম কাণ্ড কারখানা করতে একমাত্র অরবিন্দ কেজরিওয়ালকে দেখা যায়, আর কোনো মুখ্যমন্ত্রী নিজে ধর্নায় বসে যান না। তো এইবার যে এই স্পেকটেকল একটা তৈরি করা, একটা সিন ক্রিয়েট করা, যেটাকে আমরা বাঙালিরা বলি একটা সিন ক্রিয়েট করা, এই জিনিসটা তো মমতা ব্যানার্জি জ্যোতি বসুর আমল থেকে করে আসছে। হ্যাঁ, এটা ওনার কিছু নতুন কোনো ব্যাপার নয়, আমরা খুব ভালোভাবে বলে ব্যাপারটা নিয়ে জানি যে এইটাই ওনার রাজনীতির ব্র্যান্ড। এবার কথাটা হলো গাজোয়ারি, যে কেন্দ্র যে গাজোয়ারি করছে এইভাবে, কারণ অন্যান্য ব্যাপারগুলো যদি আমরা দেখি, যদি আমরা অর্থনীতি নিয়ে যদি আলোচনা করি, মোদী সরকার আসার পরেই আমরা দেখলাম যে রাজ্যের আরো কাছে পৌঁছে যাওয়ার একটা চেষ্টা হয়েছে। যেমন ধরে নিন, প্ল্যানিং কমিশনের যুগে যেটা হতো না, এখন তার থেকে অনেক বেশি টাকা রাজ্যকে বরাদ্দ করা হয়। জিএসটি নিয়ে ইউপিএ সরকার
রাজ্যগুলোকে মানিয়ে নিতে পারেনি, যার জন্য জিএসটি শুরু হয়নি, কিন্তু অরুণ জেটলির সময় সেটা শুরু হলো। তার মানে নিশ্চয়ই তো রাজ্যগুলো মেনে নিয়েছে বলে তো। তো যার জন্য কি হয়েছে যে একটা এই যে সমন্বয় একটা তৈরি করা, কারণ রাজ্য আর কেন্দ্র যদি ঝগড়া করতে থাকে তাহলে সেটা শাসন ব্যবস্থা চালানো সম্ভব নয়। তো এরপরে শাসন ব্যবস্থাটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? আপনার কাছে আমি ফিরে আসবো। চন্দ্রচূড়, আপনাকে আমি এই প্রশ্নটা করছি, আপনার কি মনে হয় এটা কোন দিকে এগিয়ে যাচ্ছে? যে ঠিক আছে, মারামারি নিজের দিকে, টিএমসি ভার্সেস বিজেপি নিজের দিকে, কিন্তু রাজ্যের কি হবে? সুরজিৎ, একটা জিনিস হচ্ছে যে তৃণমূল ক্ষমতায় এসছে যখন, তখন তার প্রধান যে প্রতিদ্বন্দ্বী ছিল সেটা ছিল বামফ্রন্ট। বামফ্রন্টকে তৃণমূল প্রায় নিঃশেষ করে ফেলে, এবং তারপরে গত দশকে আমরা দেখেছি বামফ্রন্টের অস্তিত্বই সংকটের মধ্যে। ফলে যে খালি জায়গাটা হয়েছে সেটাতে তৃণমূল মানে এককভাবে দাপিয়ে রাজনীতি করে এসছে, এবং গোটা অ্যাডমিনিস্ট্রেশনকে ক্যাপচার করা, এবং আগে যেটা বামফ্রন্টের ভূমিকা ছিল প্রায় সেই জায়গাটাতেই চলে এসেছে। পার্থক্য একটাই, যে তৃণমূল বামফ্রন্টের মতো একটা রেজিমেন্টেড পার্টি নয়, এবং মমতা ব্যানার্জিকে যেহেতু রেজিমেন্টেড পার্টি নয় এবং একটা স্পেসিফিক আইডিওলজির ওপর বেস করে পার্টি তৈরি হয়নি, তৃণমূলের মূল কথাটাই ছিল একদিকে কংগ্রেস বিরোধিতা আর একদিকে সিপিএম বিরোধিতা। এটা তার মূল আইডেন্টিটি। কিন্তু তৃণমূল একটা কংগ্রেসেরই অফশুট, মানে আইডিওলজিক্যালি ক্লোজার টু কংগ্রেস দ্যান টু এনিবডি এলস। এবার সেখান থেকে দেখতে হলে মমতা ব্যানার্জি সেখান থেকে যে নিজের ব্র্যান্ডিংটা শুরু করেন, তৃণমূল যে ব্র্যান্ডিংটা শুরু হয়, একটা সময় দেখা যায় যে বিজেপি যেটা গোটা দেশে মানে একটা ওয়েভ চলছে, মোদি ওয়েভ যেটাকে বলা হচ্ছিল, মোদি ওয়েভের ঝড়ে একটার পর একটা রাজ্যতে বিজেপি ক্ষমতায় আসছে, এবং পশ্চিমবাংলায় বিজেপির ভোট শেয়ার বাড়ে প্রথমে 2014-তে, তারপরে আস্তে আস্তে বিজেপির যে প্রেজেন্স সেটা আরো বেশি করে পরিষ্কার হতে থাকে। তো হয়তো এটা তৃণমূলের কাছে এটা একটা থ্রেট পারসেপশন ছিল, প্রথমত একটা থ্রেট পারসেপশন যে বিজেপি উঠে আসছে একটা অল্টারনেটিভ পাওয়ার হিসেবে, আর দ্বিতীয়ত মমতা নিজেকে ন্যাশনাল পলিটিক্সেও, যে আমরা কোয়ালিশন পলিটিক্স এত বছর ধরে দেখে এসেছি, এত দশক ধরে দেখে এসেছি, তার সম্ভাবনাটা ছিল, সেটা 2014-তেও ছিল, 2019-এও ছিল, এবং সেখানে মমতা নিজের জায়গাটাকে শক্ত করতে মানে চূড়ান্ত বিজেপি বিরোধী হিসেবে নিজেকে একটা ব্র্যান্ডিং করতে এগিয়ে যান। ফলে প্রতিটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিটা স্কিম, পলিসি বা যে কোনো ডিসকাশনই বলো, যে মমতা ব্যানার্জি কিন্তু আমি এক অর্থে বলা যেতে পারে যে কেন্দ্রীয় সরকারকে সরকার হিসেবে না দেখে বিজেপি হিসেবে দেখেন। ফলে যে কাজই হচ্ছে, আমরা সেটা কোভিড এর সময় দেখেছি, সেন্ট্রাল ইন্সপেকশন টিম যখন আসছে সেখানেও রাজ্য সরকার গিয়ে তার সমালোচনা করছে, তার বিরোধিতা করছে, তাদেরকে বাধা দিচ্ছে, মানে খুব রিলাক্টেন্টলি তাদের শেষ পর্যন্ত অ্যালাউ করেছে। প্রধানমন্ত্রী দ্বারা ঘোষিত, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা ঘোষিত যে স্কিমগুলো, পলিসিগুলো হয়েছে, সেগুলোকে পশ্চিমবাংলায় ইমপ্লিমেন্ট করা হয়নি, তার পরিবর্তে তিনি নিজের স্কিমগুলোকে এস্টাবলিশ করেছেন। তো শুরু থেকেই, বিশেষ করে 2013-14 সময়টা থেকে আমরা কনস্ট্যান্টলি দেখতে পাচ্ছি এটা একটা প্যাটার্ন হয়ে গেছে, যে কনফ্রন্টেশনাল পলিটিক্সে উনি অ্যাজ ফার এজ সেন্ট্রাল ইজ কনসার্ন, সেন্ট্রাল গভর্নমেন্টকে উনি বিজেপি গভর্নমেন্ট হিসেবে দেখেন, এবং এটা ওনার একটা পলিসি স্ট্যান্স হয়ে গেছে যে উনি কনফ্রন্টেশনাল পলিটিক্সে যাবেন। যাই বলুক কেন্দ্রীয় সরকার, যাই বলুক, যাই করুক, উনি তার বিরোধিতা করবেন, এবং সেটা হাস্যকর পর্যায়ে চলে যায়। কিছুদিন আগে যেখানে দেখি মহুয়া মিত্র এই নতুন পার্লামেন্ট ভবনের ফাউন্ডেশন স্টোন লেইং এর ক্রিটিসাইজ করেন, ওখানে যে কেন এই ধর্মীয় আচরণ হচ্ছে, হ্যান ত্যান, সেকুলারিজমের কথা বলেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মমতা নিজে পুরোহিতদের ভাতা দিচ্ছেন, মোল্লাদের ভাতা দিচ্ছেন, এবং দুর্গাপুজো স্পন্সর করছেন। সেখানে মানে এই ধরনের মানে রিলিজিয়াস ইন্টারফেয়ারেন্স তৃণমূল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু প্রচুর লেভেল। অনেকে মুসলিম অ্যাপিসমেন্টের কথা বলেন, আমি সেই তর্কে যাব না এখনই, সেটা রেলেভেন্ট না, কিন্তু রিলিজিয়াস ইস্যুসে কিন্তু ওনার নিজের যথেষ্ট উপস্থিতিতে যথেষ্ট পরিষ্কার। এবার সেন্টার স্টেট রিলেশনটা আজকে 2014 পরে থেকে তৈরি হয়নি। সেন্টার স্টেট রিলেশনশিপ যেটা, সেটা আমাদের কনস্টিটিউশনে পরিষ্কার করে বলা আছে, অনেক গ্রে এরিয়াস ছিল,
অনেক প্রশ্নচিহ্ন রয়েছে, তা নিয়ে প্রচুর মামলা মোকদ্দমা হয়েছে, সুপ্রিম কোর্ট হোক বা স্টেট হাইকোর্ট বলো, অনেক তার রায় আছে। আজকে যে ইস্যুটা নিয়ে তুমি যে ইস্যুটা তুললে প্রথমেই, যে আইএপিএস অফিসারদের ডেপুটেশনে পাঠানো, হ্যাঁ, সেটা নিয়ে যদি তার আপত্তি থাকে, তার টোনটাও দেখবেন, আমি আনন্দবাজারের এটা দেখছিলাম, নিউজ রিপোর্টে দেখছিলাম, বাংলা মেনে নেবে না, মানে যেন গোটা জিনিসটাই করা হয়েছে বাংলা। উনি পজিশন করছেন গোটা স্ট্যান্সটাকে, তৃণমূল সরকার মানেই বাংলা, এবং তার এগেনস্টে কিছু বলা হলে এবং সমালোচনা করা হলে সেটা বাংলার সমালোচনা করা হচ্ছে। এইটাও একটা পলিটিক্যাল ব্র্যান্ডিং। ফলে মানে ওরা তোমার কাছে আমি ফিরে আসবো, সুগত বাবুকে আমি এইখানে জুড়ে দিতে চাই, কারণ সুগত বাবু খানিকটা বলতে পারা যায় যে আমিও এই ব্যাপারে বহুকাল ধরে বিজেপিকে একটা হিন্দি পার্টি বা দিল্লির পার্টি হিসেবে দেখে এসেছি, এবং সিপিএম এর আমলেও আমি সবসময় যখন অবাঙালিদের সাথে কথা বলতাম আমি বলতাম যে বাঙালি কিন্তু কমিউনিস্ট নয়। সিপিএম যে 34 বছর রাজত্ব করেছে সেখানে ইটস আ কেস অফ রিজিওনাল অ্যাসারশন। উত্তরপ্রদেশ সমাজবাদী পার্টিকে পেয়েছে, তামিলনাড়ু এআইএডিএমকে কে পেয়েছে, ডিএমকে কে পেয়েছে, পশ্চিমবঙ্গ সিপিএম কে পেয়েছে। যদি অন্য কাউকে পেত কংগ্রেসের পরিবর্তে, কারণ কংগ্রেসও ছিল আরেকটি দিল্লিবাদী পার্টি, হিন্দিবাদী পার্টি, তো সেক্ষেত্রে সিপিএম এসছে, কপালে জুটেছে, পশ্চিমবঙ্গে তো সিপিএম কে বেছে নিয়েছে। কিন্তু এই যে সুগত বাবু, এই যে বঙ্গ, পশ্চিমবঙ্গ, বাংলাকে বুঝতে না পারা, বাঙালিকে বুঝতে না পারা, এটা একটি দীর্ঘকালের একটি সমস্যা দিল্লির পার্টিগুলির, দিল্লি কেন্দ্রিক পার্টিগুলির। এই সমস্যা থেকে বিজেপি কখনো বেরিয়ে আসতে পারবে, বাঙালিকে বুঝতে পারবে? যেমন ধরুন যে ওদের যে আমাদের রাজ্যে ওদের সূচনা রামনবমী উৎসব নিয়ে, দুর্গাপুজো নিয়ে কেন নয়? রামনবমী উৎসব তো আমাদের কাছেও মানে এরকম কিছু নয় যে ঘোরতর আপত্তি আছে, কিন্তু বাঙালি বলতেই সবচেয়ে প্রথমে স্ট্রাইক করে মাথায় দুর্গাপুজো। দুর্গাপুজোকে 3 বছর পরে শুরু করা হলো, মানে বিজেপি এইবার অংশগ্রহণ করেছে খুব বড় সড়ো ভাবে এইবারের দুর্গাপুজোতে। তো এই বাঙালিকে না বুঝতে পারা, এই সমস্যাটা তো আপনিও দেখেন নাকি? বাঙালিকে না বুঝতে পারা এটা শুরু হয়েছিল ওই যখন মোহনদাস করমচাঁদ গান্ধী কংগ্রেসের দায়িত্ব নেন। ইনফ্যাক্ট নীরজ সিং চৌধুরী এই ব্যাপারে তার 2য় খণ্ড আত্মীয় জীবনীতে লিখেওছেন যে কিভাবে বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায় এদের খোট্টা পার্টি, হিন্দি পার্টি, গুটকাখোর এই সমস্ত বলতো। সজনীকান্ত দাস এদের নামও করেছেন। এই যে ইনফ্যাক্ট যদি দেখা যায় জাতীয় কংগ্রেসের ইতিহাসে যদি দেখা যায়, বাঙালির ইম্পর্টেন্স কমতে শুরু করে 1920-21 সাল থেকে, যখন মহাত্মা গান্ধী কংগ্রেসের দায়িত্ব নেন, তখন থেকেই। এবং তখন থেকে বাঙালি পলিটিক্সটা বরাবরই হিন্দি হার্টল্যান্ড থেকে সেপারেটেড হয়। সেই সেপারেশনটা অ্যাকিউট হয়ে যায় বিশেষ করে 1930s-এ, যখন কংগ্রেস একটা ভীষণ চালে ভুল করে ফজলুল হকের সঙ্গে কোয়ালিশন গভর্নমেন্ট করেনি। এবং সব থেকে বড় কথা, মহাত্মা গান্ধী আলোচনা করতেন পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে জিডি বিড়লা, মৌলানা আজাদ এবং একজন কেরিয়ার মুখী রাজনীতিবিদ নলিনী রঞ্জন সরকার, যিনি যেখানে গদিনাটা চেয়ার পেলেই বসে পড়তেন, এদের সঙ্গে। এবং সেখানে সুভাষ বোসের মতো ব্যক্তি যখন বলছেন যে এর সঙ্গে করা যাক, মানে আমাদের কোয়ালিশন আসা যাক, উনি আসেননি। এই যে বিরোধিতাটা, এটা আরো অ্যাকিউট হলো বিশেষ করে বাংলার যখন মন্বন্তর হয়। সেই সময় মহাত্মা গান্ধী কেবল একবার আলোচনা করেছিলেন যে এতে কিভাবে সাহায্য করা যায়, তা কার সঙ্গে না ওয়ার্ধা জেলে বসে ছেলে দেবদাসের সঙ্গে, এবং দেবদাস ছিল জিডি বিড়লার এমপ্লয়ি। সেই একটাই মেনশন পাওয়া যায় মহাত্মা গান্ধীর ভলিউমস অফ রাইটিং এ, এই একটাই মেনশন পাওয়া যায়। বিশেষ তারপর যখন রায়ট হয় বা আমাদের পূর্ব পাকিস্তানে এখন যে রায়ট হয়, এই সময় কংগ্রেসের ভূমিকাটা মোটেই কয়টা প্রেজওয়ার্দি ছিল না। পরবর্তীকালে নেহেরু লিয়াকত চুক্তি, ইট ওয়াজ অ্যাবসলিউটলি অ্যান্টি বেঙ্গলি। ভারতবর্ষে যে সমস্ত যে এরা এসেছে, কি বলে, যখন উদ্বাস্তুরা এসেছে, তাদের জন্য যে পয়সা দেওয়া হয়েছে, ওরা মাথা পিছু পয়সা ধরেছিল, সরি মাথা পিছু নয়, টোটাল পয়সা ধরেছে। অথচ এখান থেকে অজস্র লোক গেছে।
কিন্তু তারা পাত্তা দেয়নি। কারণ কি হয়েছে, বাংলা পাঞ্জাবের ক্ষেত্রে তা হয়নি, বাংলার ক্ষেত্রে সেটা হচ্ছে। বাঙালির একটা সেন্স অফ ডিপ্রাইভেশনের যথেষ্ট কারণ আছে, এবং সিপিএম কে ছড়িয়ে সেই জন্যই মমতা যেহেতু রিজনাল পার্টি করেছিলেন, মমতা যদি কংগ্রেসে থাকতো কিন্তু এই সরকার বদল হতো না। মমতা বাঙালির মধ্যে একটা রীতিমতো ইনগ্রেন্ড ফিলিং আছে এগেইনস্ট দ্য হিন্দি হার্টল্যান্ড, এবং বিজেপির মধ্যেও, বিজেপিরও একটা দেখেছি, মানে বিশেষ করে আপনি যেটা বললেন রামনবমীতে যে এত উৎসব টুৎসব হয় এটা আমি জানতাম না, যদিও এই হিন্দি বলে আমি অনেকদিন থেকেই আছি, কিন্তু এত যে হয় এই সমস্ত জানতাম। ওদেরও উচিত ছিল দুর্গাপুজো বা অন্য কোনো কিছু নিয়ে করতে। তারপর হিন্দি মানে বিজেপির অনেক নেতা টেতা মাঝে মাঝে রবীন্দ্রনাথের লেখা জনগণ নিয়ে অনেক কথাবার্তা বলেন, এবং অনেক জিনিস ওনারা না জেনে বলেন। সব থেকে বড় কথা, ওনারা জানেন না, জেনে না পড়ে না বুঝে অনেক কথাই বলেন। এবং ব্যাপারটা হচ্ছে হিন্দি একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ সারা ভারতবর্ষে, এবং বিশেষ করে বাঙালিরাও বদলে গেছে। এখন যে 40 লক্ষ পরিবার যারা গরিব মানুষ, তারা অন্য শহরে গিয়ে কাজ করছে এবং দেশে ইনকামের জন্য ফিরে আসছে, যে বাঙালিকে অ্যান্টি হিন্দি ফিলিং যেটা ছিল, বিশেষ করে যারা ভোট দেয়, সেটা অনেক কমে গেছে। আরো একটা জিনিস ধরতে হবে, হিন্দি সিনেমা এই সমস্ত থাকার ফলে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, যেমন আমেরিকান মুভি ইন্ডাস্ট্রি পুরো সারা পৃথিবীতে আমেরিকান কালচারকে ছাড়িয়েছে, সেরকম হিন্দি সিনেমাতেও ফলে এটা একটা পশ্চিমবঙ্গের কালচারকে বদলে গেছে, বাংলা বদলে গেছে। এখন সেই বদলে যাওয়ার মধ্যে একটা পরিবর্তনের সুযোগ আছে। আরেকটা জিনিস বলতে হবে, কেন্দ্র রাজ্য যে বিরোধের কথা আপনি বললেন, সেই বিরোধের একটা বড় কারণ হচ্ছে টেকনোলজি। কেন্দ্র সরকার যে সমস্ত জনমুখী প্রকল্প আছে, বিকজ অফ টেকনোলজি দে ক্যান ডু ডাইরেক্ট ট্রান্সফার, এবং সেখানে স্টেটের যে লাস্ট মাইল অ্যাডভান্টেজ ছিল আগে দেওয়ার, সেই অ্যাডভান্টেজটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সেই জন্য এই সংঘর্ষটা যে ভীষণভাবে বেড়ে উঠছে, এটার একটা বড় কারণ। এবং মমতার মতো একজন নেত্রী, যিনি চিরকাল স্ট্রিট পলিটিক্স করে বড় হয়েছেন, যিনি কোনো রকমের গঠনমূলক কাজ কোনো দিন করেননি, তার পক্ষে এইটাকে সামলানো খুব ডিফিকাল্ট। সেই জন্যই তিনি এই উৎপাত উল্টো পাল্টা কথা বলেন যে বাংলা মেনে নেবে না ইত্যাদি। কিন্তু এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, এই 3 IPS অফিসারকে এই যে ট্রান্সফার করে দিল, এর মধ্যে কিন্তু ঘটনা আছে। এরকম ধরনের প্রেসিডেন্টস এর আগে বোধহয় একবার এতে হয়েছিল, চেন্নাইয়ে হয়েছিল, জয়ললিতার আমলে, বাজপেয়ীর আমলে, আমার ঠিক ডিটেলটা মনে নেই, তবে সেটা বোধহয় ক্যাটে গিয়ে স্টে পেয়েছিল। আমার ধারণা এই 3 জন IPS অফিসার ক্যাটে গেলে স্টে পেতে পারেন, এবং সেক্ষেত্রে এই যে ব্যাপারটা ঝুলে থাকবে। কিন্তু বিজেপির এটা করার একটা কারণ সম্পূর্ণ রাজনৈতিক, এদের একটা ভুল আছে, সেসব টেকনিক্যাল ব্যাপারে আপনার কাছে ফিরে আসবো আবার। তাপস, তাপস আছো আমাদের সাথে? তুমি সেফ বেঙ্গলের সাথে যুক্ত। এই যে বাংলাকে না জানতে পারা এবং না জানতে পেরে ছেলে মানুষই করে হোক বা বদমেজাজি করে হোক উল্টো পাল্টা কিছু করে ফেলা, এই যেরকম রবীন্দ্রনাথকে না চেনা, বা অনেকেই এই কেন্দ্রে বিজেপির লোকেদের কথা বলছি যারা রাজা রামমোহন রায়কে পছন্দ করেন না, অনেকে মাইকেল মধুসূদন দত্তকে পছন্দ করেন না। এবার পছন্দ অপছন্দ মানুষের থাকতেই পারে, কিন্তু সেটার একটা রাজনৈতিক প্রভাব এবং বিপরীত প্রভাব, নেতিবাচক প্রভাব একটা রাজ্যের উপরে পড়ে, রাজ্যের মানুষের উপরে, বিশেষ করে শিক্ষিত মানুষের উপরে পড়ে। যেমন যদি আমি ধরেও নেওয়া হয় যে ঈশ্বরদত্ত বিদ্যাসাগরের মূর্তি বিজেপির লোকেরা ভাঙেনি, অন্য কেউ ভেঙেছে, কিন্তু এই অভিযোগটা যখন মানুষ বিশ্বাস করতে শুরু করে, হ্যাঁ বিজেপি এরকম বিজেপি করেছে কি করেনি সেটা আমি বলছি। যে মুহূর্তে অভিযোগটা লাগানো হলো, সঙ্গে সঙ্গে অনেক মেনে নিল যে হ্যাঁ বিজেপি কিন্তু এরকম করতে পারে। এই যে সেফ বেঙ্গল, বেঙ্গল বাঁচাবে কি করে বেঙ্গলকে, এরকম একটা মনোবৃত্তি থাকে। এবং বাংলা সম্বন্ধে একটা খুব ইউনিক ব্যাপার, এটা জানি না অন্য কতগুলি রাজ্যে আছে, যে বাংলার প্রত্যেকটি আইকন খুব শ্রদ্ধেয় বাঙালির কাছে, এবং তাদের একটা প্রাইড অফ প্লেস আছে। তাদের আমরা পছন্দ করতে পারি, অপছন্দ করতে পারি, কিন্তু অবাঙালি কেউ যদি তার উপরে আঘাত হানে আমরা সেটাকে মেনে নিই। তাপস।
দাদা আমি একটা জিনিস বলবো যে মমতাদি বললো কি বহিরাগত আর এই নিয়ে যে উনি কমেন্ট করেছিলেন, দেখুন বহিরাগত ব্যাপারটা সব থেকে প্রথম এসেছিল বাংলাদের, আমাদের যে বাঙালি ভাষাদের মধ্যে ওটা এসেছিল সুভাষচন্দ্র বোসকে নিয়ে। কংগ্রেস ছিল তখন সেন্ট্রাল পার্টি, আর তখন কংগ্রেস সুভাষচন্দ্র বোসের সঙ্গে আসেনি। তখন এটা হলো কি বাংলাতে একটা বিরোধিতা আসলো, কি কংগ্রেসের এগেইনস্টে আমাদের মধ্যে একটা ফিলিং জেনারেট হলো আর ইয়ে করলো। কিন্তু যদি বিজেপির আপনি দেখবেন তো বিজেপি তো ইজ বর্ন বাই শ্যামা প্রসাদ মুখার্জি। তো এখন যদি যার অরিজিনই একজন বাঙালি কেউ করছে, ওকে যদি আপনি বহিরাগত বলে দেবেন, ওটা কেমন করে হবে? এবার আমি বলবো দুর্গাপুজো আর মানে শ্রীরাম ওই টপিকটা নিয়ে দেখুন। একটা কারণ আছে, টুকছি তোমাকে তাপস, এর কারণ আছে। দেখো, বিজেপির উত্থান শুরু পুরো ভারতবর্ষে রাম জন্মভূমি আন্দোলন নিয়ে। পুরো ভারতবর্ষে সব জায়গায় রাজ্যে রাজ্যে ফাউন্ডার মেম্বার তো শ্যামা প্রসাদ মুখার্জি, একজন বাঙালি। সেই কংগ্রেসের প্রথম প্রেসিডেন্টও কিন্তু উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রেসিডেন্টটা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাপস প্রশ্নটা শুনে যে সেদিনকার জনসংঘ এবং আজকের বিজেপির মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার প্রশ্নটা হলো 1992 সালে বিজেপি তো ঢুকতে পারতো রাম জন্মভূমির যখন চরমে, বাবরি যখন ভেঙে দেওয়া হলো, সেই উৎসাহে রাজ্যে রাজ্যে বিজেপি ঢুকে পড়ছে। পশ্চিমবঙ্গে ঢুকতে পারলো না। পশ্চিমবঙ্গে একটা ছাপ পড়ে গেল, একটা মারোয়াড়িদের পার্টি, বড় বাজারের পার্টি। এই ছাপটা পড়লো কেন? এতদিন ধরে বাঙালি কোথায় ছিল? বিজেপি মারোয়াড়িদের হাতে কেন ছিল এতদিন ধরে? আমি সেক্টেরিয়ান কথা বলতে চাই না, কিন্তু যে কোনো রাজ্যে ঢুকতে হলে, যেমন আমাকে যদি পাঞ্জাবে ঢুকতে হয়, আমি শিখ না হলে ঢুকতে পারবো না, পরিষ্কার কথা। এবং যার জন্য আজ পর্যন্ত পাঞ্জাবে কোনো অশিখ মুখ্যমন্ত্রী হতে পারেননি, চিন্তাও করা যায় না। সেইভাবে বাংলায় ঢুকতে গেলে বাঙালিকে না নিয়ে ঢোকা যায়। দেখুন, বাঙালি সবসময় একটা গ্লোবাল বিচারধারা নিয়ে ছিল। যখন ইংরেজরা এখানে ছিল তখন ওরা এই বাঙালি লোকেদেরকে নিয়েই সব জায়গায় যেত। আর বাঙালি পুরো ইন্ডিয়া কি পুরো বিশ্বতে পাবেন আপনি, কেন ইংরেজরা ওদেরকে নিয়েই সব জিনিসগুলোকে শাসন বা ইয়েগুলো করতো। তো কনজারভেটিভ মেন্টালিটি ওই জিনিসটা বাংলার মধ্যে কোনোদিন ছিল না। আপনি বিহার রেজিমেন্ট পেয়ে যাবেন, রাজপুতানা রাইফেলস পেয়ে যাবেন, কিন্তু বাঙালি রেজিমেন্ট পাবেন না। কেন? বিকজ দে ক্যান অ্যাকোমোডেট উইথ এনিওয়ান, এনি প্লেস, উইথ এনিওয়ান। তো এই ধরনের কোনো বিচারধারা কি হ্যাঁ আমরা বাঙালি তো কেউ অবাঙালি ঢুকতে পারবে না, এই ধরনের জিনিস মমতা ব্যানার্জি এনেছে, আর কারোর মনের মধ্যে নেই। আর আপনি যদি সম্পূর্ণ আমি ব্যাঙ্গালোরে আছি, ব্যাঙ্গালোরেতে এখানে 13 লক্ষ বাঙালি আছে। তাই এখানে যখন সাউথ থেকে জিজ্ঞেস করবেন কি ভাই এখান থেকে কেউ যে যদি ওখানে ইলেকশন লড়ে তাহলে কি অসুবিধা আছে, কেউ কিছুই বলবে না, বলবে আমরা তো চাই। রনিতা চন্দ্র আছেন, উনি কিছু বলতে চাইছেন। হ্যাঁ রনিতা বলুন, আনমিউট করুন। হ্যাঁ বলুন। সুরজিৎ দা, যেটা আপনি জিজ্ঞেস করলেন এবং তাপসও যেটা বললো যে বাঙালি এবারে শুধু নট অনলি পলিটিক্স, বাঙালি তো এন্টারপ্রেনিয়রশিপের দিক থেকে দেখতে গেলেও এখানে মারওয়াড়ি গুজরাটি এরাই তো থেকে গেছে, এবং আরো কিছু কিছু কাজ যেটা বাঙালিরা ইজিলি করতে পারে সেই কাজও আমরা দেখি বিহারিরা করছেন এখানে। যেমন ধরুন আমি চিনতাম একজনকে, হি ইজ আ গ্র্যাজুয়েট, কিন্তু ও ট্যাক্সি চালায় বিকজ কাজ পায়নি, এন্ড হি ইজ আর্নিং প্রিটি ওয়েল। তো এই জিনিসটা কিন্তু বাঙালিরা করবে না। তো বাঙালিরা তো অনেক কিছুই করেনি। তো বাঙালিদের মধ্যে একটা অদ্ভুত, মানে রবীন্দ্রনাথ সেই সময়, যে সময় বাঙালি জাতীয়তাবাদের হাব ছিল, সেই সময় রবীন্দ্রনাথ লিখে গেছিলেন 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। তো বাঙালিদের মধ্যে একটা মানে একটা অদ্ভুত রিজিডিটি রয়েছে। এবারে সেই রিজিডিটি থেকে তারা বেরোতে চায় না। ব্র্যান্ড লয়্যালটি রয়েছে, কিছু কিছু ব্র্যান্ডের প্রতি বাঙালিদের লয়্যালটি আছে, সেগুলো ভালো হোক খারাপ হোক, কিছু কিছু ক্ষেত্রে ভালোও আছে। তো এবারে যখন এই যেটা আপনি প্রশ্ন করলেন যে 92-তে কেন আসেনি, তখন বাঙালিদের মধ্যে লেফটিজমটা একদম মানে ইনগ্রেন্ড হয়ে রয়েছে, সেখান থেকে তারা বেরোতেই চাইছে না, বেরোতেও পারছে না। দে আর ভেরি রিজিড, না বাবা থাক, একটা নতুন ইডিওলজিতে ঢুকবো না। এমনকি 2014-15 সালেও বাঙালিদের এই মেন্টালিটি ছিল।
এবার এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সেই জিনিসটা চেঞ্জ হচ্ছে। তারা বাঙালিরা না ভীষণভাবে গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে ভালোবাসে, দে গো উইথ দ্য ফ্লো। এবারে তারা যখন দেখছে যে আরে এই নতুন ইডিওলজিটা এখন তো আসছে, বেশ ভালো হচ্ছে, সোশ্যাল মিডিয়া সেখানে একটা রোল প্লে করেছে, সোশ্যাল মিডিয়াতে অনেককেই দেখছেন। এমনকি আমি বলছি, মানে আই ডু নট উইশ টু প্রেজ ওয়ান্স अगेन রাখিদি সঙ্গেই রয়েছেন। রাখিদির ভিডিওগুলো আমার মানে নেবার্স অনেকেই দেখেন, দেখে দে গেটিং ইনফ্লুয়েন্স। সেদিনই একজনকে মিট করেছিলাম মানে যাদবপুরে, সে বলছে আমি আগে লেফটিস্ট ছিলাম, আমার এই ভিডিওগুলো দেখে আমি ভীষণ ইনফ্লুয়েন্সড হয়ে এখন আমি এই ইডিওলজির দিকে ঝুঁকছি। এখানে আরো অনেকে রয়েছে, যেমন তাপস রয়েছে, চন্দ্রচূড়দা রয়েছেন। চন্দ্রচূড়দা উনি গুমনামি মানে কনন্ড্রাম লিখেছিলেন। গুমনামি যখন সিনেমাটা এলো, আপনি বিশ্বাস করবেন না, আমার পরিচিত অনেকেই বলল আরে নেতাজি যে তখন মারা যায়নি আমরা জানতামই না। আই ওয়াজ শকড, বিকজ আমি ছোটবেলা থেকেই জানি, কিন্তু অনেকেই জানতো না। সো দে ওয়ার রিয়েলি ইমপ্রেসড। তো বাঙালি অনেক কিছুই জানতো না, জানার চেষ্টা করে। চন্দ্রচূড় কিছু বলার চেষ্টা করছিল যখন তাপস যখন নিজের মতামত রাখছিল। হ্যাঁ চন্দ্রচূড়। না, আমি একটা কথাই বলার চেষ্টা করছিলাম যে হ্যাঁ, বাঙালি কোনোদিনই প্যারোকিয়াল নয়, বাঙালি যে মেইন লিডারশিপ কোনোদিনই প্যারোকিয়াল নয়। কিন্তু উল্টো দিকে একটা বড় সংখ্যক গোষ্ঠী কিন্তু বিশেষ করে কলকাতা এবং জেলার সাইডের এলিট ক্লাস যারা, তারা কিন্তু সবসময় একটা চেষ্টা করে গেছে সেন্ট্রাল মানে ন্যাশনাল মুভমেন্ট যেদিকে, তার সঙ্গে যোগদান করতে। সেই কারণে যেটা সুগতবাবু বললেন বা যেটা তাপসবাবু বলছিলেন যে সুভাষচন্দ্রের বিরোধিতা, এই বিরোধিতাটা কিন্তু আমরা সুভাষচন্দ্রের সময় প্রথম দেখছি না, বিরোধিতাটা শুরু হয়েছে চিত্তরঞ্জনের সময় থেকে, এবং সেই বিরোধিতাটা চরম পর্যায়ে পৌঁছেছে সুভাষচন্দ্রের সময় অবশ্যই। এবং আশ্চর্য হতে হয় যে সুভাষচন্দ্রের যে চরম বিরোধিতা, সেটা কিন্তু এসেছিল বাঙালিদের কাছ থেকে। আমরা অবাঙালিদের দোষ দিতে পারি না। বাংলা কংগ্রেসের যে বাংলার ব্রাঞ্চ, কমিউনিস্ট পার্টি, সোশ্যালিস্ট পার্টি, মুসলিম লীগ, এরা কিন্তু সবাই দল বেঁধে, এবং সবচেয়ে বড় তখনকার সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যে নিউজ পেপার অমৃতবাজার পত্রিকা, সে কিন্তু সবচেয়ে আগে ছিল সুভাষচন্দ্রের সমালোচনা করার ক্ষেত্রে। অমৃতবাজারের সম্পাদক কিন্তু বাঙালি, তুষারকান্তি ঘোষ। যে মানে এই বাঙালি অবাঙালি বিরোধটা একটা কনস্ট্রাক্ট, যেটাকে ভেঙে আমাদের বেরোতে হবে। আমি নিজের ঐতিহ্যকে শ্রদ্ধা করব, নিজের ঐতিহ্যকে রক্ষা করব, তার জন্য আমাকে অপর পক্ষকে কেন গালাগাল দিতে হবে? আমি কেন গুটখা করব? আমার মানে বাংলার এত লক্ষ লক্ষ লোক গোটা ভারতে ছড়িয়ে আছে, তাহলে তাদেরকে সবাইকে ডেকে এনে তাদের অন্নসংস্থান করুন, তাদেরকে চাকরি দিন। নাকি আজকে মানে মজার কথা হচ্ছে সুরজিৎ, যদি লক্ষ্য করে থাকো যে 3 IPS কে নিয়ে আজকে আলোচনা শুরু, 3 জনেই কিন্তু অবাঙালি। তো বহিরাগত নিয়ে যদি এত মাথা ব্যথা থাকে, তাহলে এই 3 বহিরাগতকে বাহিরেই পাঠান না। তাহলে একটা আরেক জায়গায় অসুবিধে আছে। এই প্রশ্নটি নিয়ে আমি রাখি মিত্রর কাছে আসছি। যে বাঙালিরা দিল্লিতে NCR এ থাকেন, নয়ডায় থাকেন, গুরগাঁওয়ে থাকেন, তাদের বিজেপি নিয়ে কিরকম অনুভব, কিরকম এক্সপিরিয়েন্স? বছর 2 আগের ঘটনা, আমরা যে পাড়ায় থাকি সেখানে সবকটি ফ্ল্যাট আছে, পুরো জায়গাটি অ্যাপার্টমেন্ট ভর্তি, প্রাইভেট যেটাকে দিল্লিতে কোঠি বলা হয় সেগুলোই নেই। এবং সেটার একটা রোতে কয়েকটি বাঙালি মাছালা, সেখানে আমরা সবাই পুরো পাড়া জুড়ে যত বাঙালি মাছ কিনতে যাই, মাছ কিনি সেখান থেকে, এবং তারা কিছুক্ষণের জন্য ফুটপাত অকুপাই করে সেখানে মাছ বিক্রি করে, ঘন্টা 2-এর মধ্যে মাছ বিক্রি হয়ে যায়, চলে যায়। হঠাৎ একদিন সেখানে গিয়ে দেখি যে মাছালা বসেনি। কি ব্যাপার? প্রচুর পরিবার, বাঙালি পরিবার ওখানে জড়ো হয়ে আছে। কি হলো, আজকে মাছালা বসেনি কেন? তো একটু পরে একটি লোক এসে বললো যে বিজেপির কয়েকটা লোক এসেছিল, বললো ये सब क्या गंद मचा के रखा हुआ है, বলে পুরো স্যাফরন ফ্ল্যাগ ইত্যাদি লাগিয়ে দিয়ে এসেছিল, এসে নিয়ে ওদের উৎখাত করে দিয়েছে। এবং তার অনতি দূরেই একটি মুসলমানের মাংসের দোকান ছিল, সে সেই সুযোগটাকে নিয়ে ও ওখানে মাছ বিক্রি করতে শুরু করে দিয়েছে। এই যারা বসেছিল মাছ বিক্রি করছিল তারা হিন্দু। এবার হিন্দুত্ববাদী পার্টি হিন্দুদের উৎখাত করে দিল, একটা মুসলমানের লাভ হয়ে গেল তাতে। বুঝতে পারছেন যে নিজের কতটা ক্ষতি করে বিজেপি, নিজেদের কতটা ক্ষতি করে বিজেপি। হ্যাঁ রাখি মিত্র বলুন।
হ্যাঁ, আপনি বোধহয় মিউটেড আছেন। হ্যাঁ, ঠিক আছে। এই জিনিসটা যেটা আজকে বিজেপির কথা বলছেন, আমি কিন্তু যখন ছত্তিশগড়ে ছিলাম, আমার হাজবেন্ডের পোস্টিং ছিল রায়পুরে, ওখানে তখন কংগ্রেসের আমল। তো যেই ফ্ল্যাটটাতে আমরা থাকতাম, আমরা একটা নন হিন্দি স্পিকিং ছিলাম, একজন সর্দার ছিল, আরেকজন ইউপির ছিল। এই জিনিসটা যারা নন বেঙ্গলি, যখন মাছ টাছ রান্না হতো তখন ছত্তিশগড়ের লোকেরাও কিন্তু বলতো যে বহুত গন্ধ আ রা হ্যায়, কারণ ওরা খায় না, রান্না করলে ওই গন্ধটা পেত। এবার আপনাকে বলি, মানে এটা যেহেতু হিন্দি বেল্টের কথা হলো, এবার বলি আমি গলফ গ্রিনে থাকি। গলফ গ্রিনে একটি সাউথ ইন্ডিয়ান ছেলে, ভালো পড়াশোনা করা ছেলে, কিন্তু যেহেতু সাউথ ইন্ডিয়ান তো বাঙালি নয়, তো বাঙালিরা তো আবার এটা করে না সেটা করে না। ওই ছেলেটা খুব সুন্দর একটা বিজনেস চালু করেছিল, বাড়ি বাড়িতে গিয়ে সকালবেলা আগের দিন রাত্রিরে ফোন করে দিলে ইডলি আর দোসা দিয়ে আসতো বাড়ি বাড়িতে গিয়ে, প্রত্যেকটা ফ্ল্যাটে 5 তলায় ও আর ওর মা উঠতো। গলফ গ্রিন কিন্তু তৃণমূল এরিয়া, ওকে কিন্তু বন্ধ করিয়ে দেওয়া হলো, জাস্ট লাইক দ্যাট বন্ধ করিয়ে দেওয়া হলো। তো শুধু এটা বিজেপি করে বলে নয়, এটা কিন্তু বাঙালি তৃণমূল পার্টিও করে, যারা তৃণমূল মানে বাংলার ঐতিহ্য রক্ষক এবং বাহক, তারাও কিন্তু করেছে একটি সাউথ ইন্ডিয়ান ছেলের সামনে, কারণ আমি এটা নিজে দেখেছি। আমি দুটো পয়েন্ট করতে চাই এখানে, দুটো পয়েন্ট জাস্ট মেনশন করতে চাই। এক হচ্ছে যে একটা কালচারাল ডিফারেন্স রয়েছে, প্রতিটা রাজ্যে প্রতিটা ক্ষেত্রের মানে রিজিয়নের এক একটা ডিফারেন্ট কালচারাল প্রেফারেন্স রয়েছে। মাছ খাওয়ার কথা যদি আমি মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেহেতু আমার শ্বশুরবাড়ি তেলুগু ব্রাহ্মণ, ওরা মানে কিছু ননভেজ একদম মানে ভাবতেও পারে না, ঠিক আছে? সেটাকে এবার প্রচুর এরকম অ্যাটিটিউড রয়েছে নন ভেজিটেরিয়ান খাবারের প্রতি, নর্থ ইন্ডিয়ান ফ্যামিলিরও প্রচুর রয়েছে। এটা তো কালচারাল ইস্যু, এটাকে পলিটিক্যাল কালার দেওয়াটাই খুব মানে একটা খুব মানে ডেঞ্জারাস ব্যাপার, যে এটাকে এই কালচারাল ইস্যুটাকে যদি তুমি রাজনৈতিক করে দাও, তাহলে ইট ইজ ডেলিবারেট কনফ্রন্টেশন। একটা নাম্বার চন্দ্রচূড় একটা স্করপিও গাড়িতে বিজেপির পতাকা লাগিয়ে এসে যদি এটা করা হয়, তাহলে তো একটা রাজনীতি জুড়েই যাচ্ছে না তার সাথে। আমি সুরজিৎ, আমি তোমার কথাটা আমি মেনে নিচ্ছি, কিন্তু হয়তো এটা তুমি আরেকটু, এটা তোমার চোখের সামনে ঘটেছে বলে হয়তো তুমি একটা এক্সাম্পল দিতে পারছো। হতে পারে যে এটা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও করা হয়, সেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে কোনো রাজনীতি। আমি সেই জন্যই বলছি এই কালচারাল ইস্যুটাকে ট্রান্সপোজ করা পলিটিক্স এর সঙ্গে, সেটা ঠিক না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এবার এটা বলেও হ্যাভিং সেড দ্যাট, আমি এটুকু বলবো যে বিজেপি হ্যাজ টু বি মোর সেন্সিটিভ। বিজেপির টপ লিডারশিপের একটা টেন্ডেন্সি রয়েছে টু স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড টু স্ট্রেট জ্যাকেট কালচারাল ম্যাটার্স, যে এইরকমই হতে হবে, ওইরকমই হতে হবে। ডাইভার্সিটি অ্যান্ড সেন্সিটিভিটি ব্যাপারটা এদের মধ্যে একটু কম। So if they want to spread out to যে কোস্টাল এরিয়াস, তোমার কেরালা, তামিলনাড়ু, অন্ধ্র, ওড়িশা, বেঙ্গলের মধ্যে দিয়ে যদি ঢুকতে হয়, they have to be more sensitive, and the local leadership, যারা লোকাল লিডারশিপ রয়েছে, লোকাল দলীয় যারা নেতৃত্বে রয়েছেন, এটা তাদের দায়িত্ব যে কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানো বা এটাকে যে ধারণাটা রয়েছে, যেভাবে দেখা হয় অ্যাটিটিউডটা, সেটা চেঞ্জ করা। এটা দুতরফেই করার প্রয়োজন রয়েছে। সুরজিৎ, একটা জিনিস বলি, এই যে মানে বিজেপি হচ্ছে ভেজিটেরিয়ান পার্টি, এটার একটা ধারণাটা আমি আপনাদের এটা করে দিই। আমাদের যে এবারে পুজো হলো, দুর্গা পুজো, নবমীর দিন কিন্তু আমাদের লুচি আর মাংস খাওয়ানো হয়েছে। আজকাল বিজেপির আমাদের যেগুলো মিটিং টিটিং হয়, উই অল ইট নন ভেজ। সুতরাং এই যে আইডিয়াটা যে বিজেপি এসে ভেজিটেরিয়ানিজম আমাদের উপর থোপে দেবে, দ্যাট ইজ রং। এটা একটু ক্লিয়ার করে দিলাম আমি। আমার সিনিক্যাল রেসপন্স হবে, ইট ইজ আ রিঅ্যাকশন টু লিটল টু লেট। প্রোগ্রামে অংশগ্রহণ করছেন এই মুহূর্তে আমাদের জয়েন করেছেন কর্নেল অভয় কুমার মিশ্র। ওনার পরিবার দীর্ঘকাল ধরে পশ্চিমবঙ্গে আছে, কলকাতায় আছে, এবং ওনার পরিবারের মেয়ে নিহারিকা মিশ্রাকে আপনারা দেখেছেন আমাদের প্রোগ্রামে এর আগে অন্য এপিসোড গুলোতে। কর্নেল অভয় মিশ্র, নমস্কার। আপনি এখন আলোচনাটা শুনে, এই যে আপনার কিছু বোধহয় অডিও প্রবলেম আছে, পরিষ্কার শোনা যাচ্ছে না, একটি ইয়ারফোন ইউজ করুন। ইয়ারফোন শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু আপনার আওয়াজটা কেটে কেটে আসছে। তো আপনি ইয়ারফোন ইউজ করুন। আমরা যেরকম দেখছেন ইয়ারফোন ইউজ করছি, ইয়ারফোন ইউজ করুন, মোবাইলের ইয়ারফোন। হ্যাঁ, আপনার কাছে ফিরে আসবো। হ্যাঁ হ্যাঁ, ফিরে আসবো। আপনি ইয়ারফোন ইউজ করুন, না হলে আওয়াজটা পরিষ্কার আসছে না। হ্যাঁ, তাপস বলো। হ্যাঁ সুরজিৎ, আমি আপনার যে ইউজ কেস আপনি বললেন কি এই ধরনের একটা কেস হলো, আর ওখানে যে মাছ বিক্রি করছে, দেখুন সব জায়গায় তো মাছ বিক্রি করা যায় না, আর আপনাকে বুঝতে হবে কি আপনি কোথায় যে মাছ বিক্রি করছেন। তো এভরি প্লেস ইজ নট সে ফর দ্য এভরিথিং, ওই জিনিসগুলো বুঝতে হবে। দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং, ওখানে বছর বছর ধরে, বহু বছর ধরে যখন থেকে এই এলাকাটা বসেছে, let me conclude. আমার বক্তব্য এটা কি, যখন আমরা ইয়েতে নেই, ওয়েস্ট বেঙ্গলে নেই, আমরা পশ্চিমবঙ্গে নেই, আর আমরা বাইরে আছি, আর ওখানে যে আমরা নিজেরই জিনিসগুলোকে তুলে ধরবার চেষ্টা করছি, ওই সময়টা আমাদেরকে একটুখানি অন্যদের সেন্টিমেন্টস গুলোকে দেখতে হবে। যেমনি মিস্টার হলো, পান্ডে হলো, ইয়ে হলো, এরা যদি আমাদের প্রতিবেশী থাকে, তো আমাদের মাথার মধ্যে একটুখানি রাখতে হবে কি এরা নন ভেজিটেরিয়ান, আর ওদের যে ভ্যালু সিস্টেম, জিনিসগুলোকে একটুখানি আমাদেরকে ভাবা চিন্তা করে চলতে হবে। সবসময় যে লড়ে যাও কি না আমি বাঙালি, আমি খেতে দিচ্ছে না, তার জন্য বিজেপি দায়ী, এটা কোনো মানে হয় না। See, these are all the social responsibility. We should respect each other. রিজিওনাল সেন্সিবিলিটি জলাঞ্জলি দিতে হবে আপনি বলছেন। আচ্ছা, সব জায়গাতে লড়ে গেলে তো বাঙালি হচ্ছে। আরেকবার চেষ্টা করছি কর্নেল অভয় মিশ্র, আপনাকে যদি শোনা যায় পরিষ্কার ভাবে। আপনি শুনতে পাচ্ছেন আমাদের? ওনার কানেকশনটা আমাকে লাগছে একটু ডিলে আছে। অভয় বাবু শুনতে পাচ্ছেন? কানেকশন প্রবলেম আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হলো এক নম্বর জিনিস। আরেক নম্বর জিনিস আমি বলি, বাঙালিদের মধ্যে অনেক একটা রেগুলার বিহেভিয়ার হয় অন্যদেরকে নিয়ে একটুখানি যোগ করা। দেখুন, সিকিউরিটি ব্রিচ ছিল, মানে সিকিউরিটি পুরোভাবে দিতে পারেনি নাট্যদিকে, আর ওটা যে দিতে পারেনি, তারপরে উনি সার্বজনিক সভাতে বলছেন কি নাড্ডা সাড্ডা কাড্ডা কি কি সব আজে বাজে বলে যাচ্ছেন। এটা 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 কি? আমি সিম্পল একটা জিনিস বলছি কি, বা পশ্চিমবঙ্গের অন্যান্য কোন এলাকার কথা বলছেন যেখানে বাঙালি সংখ্যা গরিষ্ঠ এবং অবাঙালি সংখ্যা লঘু, সেখানে একরকম সেন্সিবিলিটি হওয়া উচিত। আবার যখন আপনি দিল্লি বা চেন্নাই বা মুম্বাই এর কথা বলছেন যেখানে বাঙালি সংখ্যা লঘু, আমরা তো সবসময় এটাই মেনে চলি যে সংখ্যালঘুদের প্রতি আমাদের একটু সেন্সিটিভ হতে হবে। তো সেই সেন্সিটিভিটিটা বিজেপির লোকেরা দেখাবে না কেন? যেখানে মানে দিল্লির মতো জায়গা যেখানে বাঙালি সংখ্যালঘু, এখানে তো পাঞ্জাবি হলো সংখ্যাগরিষ্ঠ, এখানে জাট হলো সংখ্যাগরিষ্ঠ। তো বাঙালির সাথে যখন ডিল করছে, অথবা আপনারা যখন সর্বভারতীয় একটা পলিসি বানাচ্ছেন, যখন 2006 সালে আমরা যদি আরএসএস এবং বিজেপির শবরীমালা নিয়ে স্ট্যান্ড দেখি, এবং 2018 সেটাকে চেঞ্জ করা হয়, যখন কেরালায় মানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে ওঠে, তখন বিজেপি বুঝতে পারে, আরএসএস বুঝতে পারে যে 2006 সালে যে ওদের নীতি ছিল, যেটা ফেমিনিজমকে তখন ওদের বেশি বড় মনে হয়েছিল, যে সবাইকে মন্দিরে ঢুকতে দেওয়া উচিত, সেই পজিশনটা ছিল 2006 সালে। 2018 সেটা রিভাইজ হয়ে যায়। আপনাকে আমি বাঙালির ক্ষেত্রে সম্ভব নয়? বাঙালির জন্য কি বিজেপি নিজেকে রিভাইজ করতে পারে না? আমি বুঝতে পেরেছি, আমি আনসার করছি আপনার কোশ্চেন। আমি বুঝতে পেরেছি। দেখুন, একটা আপনি যদি মিজোরাম ইয়া মণিপুরের ইয়েটা নেন, ওখানে ওরা পোর্ক খায়। তো আমি কি এখানে পোর্ক সব জায়গায় কাটা শুরু করে দিই আর বিক্রি করা শুরু করে দিই? ইজ ইট অ্যাকসেপ্টেবল? এবার কিছু কিছু লোকেরা আছে ওরা বিফ খায়, ইয়েতে আপনি পাবেন না। এখানে দিল্লিতে যে ঘটনাটি ঘটেছে সেটা বাঙালিদের দোষ। খেয়াল রাখতে হবে, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবার আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এই কিছুদিন আগে শিবসেনা ইয়েতে কি যেন নাম ওর, জৈন মন্দির মুম্বাইতে, ওদের ওখানে যে মাংস কেটে কেটে ওখানে ফেলে এসছে কি এখানে জৈন মন্দির, তোমরা এখানে থাকতে পারবে না, ইয়ে করতে পারবে না। ইজ ইট পারমিসেবল? তো
সব জিনিসেরই ভ্যালুর একটা সিস্টেম আছে, ওখানের একটা সিস্টেম। এইটা এটা এর মানে এটা না কি আমাদের পলিটিক্যাল এজেন্সিতে ইয়া আমাদের পলিটিক্যাল ইয়েতে আমরা এই এজেন্সি গুলোকে কনসিডার করছি বা এই ধরনের কিছু। We are not considering these things. We are saying that we should consider the value system and the law of the, I mean, nature, কি ওখানে কি ধরনের লোকেরা আছে, is it মানে permissible or not? If it is not permissible, what is the alternate way to do it? এরকম করে আমরা প্রসিড করব আস্তে করে। সুগত বাবু, বিজেপিকে যেটুকু দেখেছি বা বিজেপি সমর্থক যাদের দেখেছি তারা কিন্তু বাঙালি কালচারটাকে একেবারেই বোঝে না, এবং বোঝে সেটাকে কেমন একটা নিজেদের প্রিজম থেকে বোঝে। সবাইকেই কনসিডার করা উচিত, আমি এগ্রি করছি, তেমনি বিজেপিকেও কনসিডার করতে হবে। যে আমি কেবলই অন্যান্য জায়গাকার উদাহরণ দেবো, বাঙালি সেন্সিবিলিটি দেখবো না, সেন্সিটিভিটি দেখবো না এবং কাজ করে যাব, এটা হয় না। বিজেপি লিডারশিপের মধ্যে এটা একটা গ্যাপ আছে, ভীষণ গ্যাপ আছে। এবং সত্যি কথা বলতে গেলে বিজেপি সেন্ট্রাল লিডারশিপের মধ্যে কোনো বাঙালি ফেসও নেই। শ্যামাপ্রসাদ কোনকালে পার্টিটাকে দাঁড় করিয়েছিলেন এবং কতদিন তারপরে উনি বেঁচে ছিলেন, এই গল্পটা দিয়ে যদি চলে তাহলে তো খুবই মুশকিল। মানে এটা তো হয় না। না, শ্যামাপ্রসাদ ঠিক আছে, শ্যামাপ্রসাদ যে সিটে জিতেছিলেন, না না দাদা, আমি কি বলছি স্বগত দা, বাঙালি লিডার আপনি যে বলছেন নেই, তো বাঙালিকেই তো সামনে আসতে হবে। যদি বাঙালি না আসে, ওরা যদি কমিউনিস্ট হয়ে থাকে আর বলে কি না আমি বিজেপির সঙ্গে যুক্ত হব না, তাহলে কেমন করে লিডার সামনে আসবে? আপনারা ভেতর থেকে বিষয়টা দেখেননি। আমি আই এম ইন এ পজিশন টু গিভ আ কমেন্ট যে বাঙালি যারা এগিয়েও এসেছে তারা ওই পেছনের সারিতেই বসে থেকেছে। কোনো বাঙালি কখনোই কোনো বড় পজিশন পায়নি। এবং তপন শিকদার আসার আগে বিষ্ণুকান্ত শাস্ত্রী ছিল বিজেপির রিপ্রেজেন্টেটিভ পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের যে বিজেপির অফিসটা সেটা আমার কলেজের ঠিক পেছনে। আমরা কলেজে পড়ার সময় ওটাকে মেরো পার্টি বলতুম। আমি হিন্দু হস্টেলেও থাকতাম, ঠিক তার রাস্তার ওপারেই ছিল এই অফিসটা, যেটা ওদের পুরনো অফিস, এবং ওদের আমরা মেরো পার্টি হিসেবেই জানতাম। এবং তপন শিকদারের আগে যে কোনো বাঙালি ওই পার্টি করে সেটাও আমি জানতাম না। বাঙালিদের কাছে আসতে গেলে যে জিনিসটা নিয়ে আসতে হবে তারা কোনোদিন নজর দেয়নি। এর একটা কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, কারণ বাংলায় পেত না। হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে দেখতে হবে। না, তথাগত দাকে তো গভর্নর করা হলো, দু জায়গাতে, দুটো স্টেটে উনি গভর্নর ছিলেন। That is number one. পার্টির কোনো ডিসিশন মেকিং পোস্টে কেউ আসেনি, গভর্নর রয়েছে। যখন গভর্নরটা কি কোনো ডিসিশন মেকিং পোস্ট হলো? না না, গভর্নর কি কোনো ডিসিশন টেকিং আমাদের ন্যাশনাল পলিটিক্স তো বরাবরই ছিল, এরকম ভালো। হ্যাঁ, তো অভয় মিশ্র আপনাকে, ঠিক আছে, ওনাকে আবার হ্যাঁ পাওয়া যাচ্ছে না, কোথায় ওনার এখানে ইন্টারনেট কানেকশনটা ঠিক নয়। তো রনিতা, আপনার কাছেই আসছি একটি প্রশ্ন নিয়ে। কলকাতায় বা পশ্চিমবঙ্গের অন্যান্য ব্যাপারে বিজেপির লিডারদের সাথে কথোপকথনের সময় আরো কয়েকটি ধারণা, মানে বিজেপির সেন্ট্রাল লিডারশিপ বা ওখান থেকে যারা রাজ্যে আসেন বা বাঙালিদের সাথে অন্যান্য জায়গায় আলাপ আলোচনা করেন, বেশ কয়েকটি মানে কি বলবো, এই যে রবীন্দ্রনাথের কথা বললেন চন্দ্রচূড়, মাইকেল মধুসূদন দত্তর কথা আমি বলেছি। এরকম হিন্দি বেল্টে খুব প্রচলিত যে কিং জর্জের জন্য জনগণমন লেখা হয়েছিল, অথবা রাজা রামমোহন রয় ক্লজেট খ্রিস্টান ছিলেন, উনি খ্রিস্টানিটিকে প্রমোট করতেন ব্রাহ্ম সমাজের নামে। এই যে ধারণাগুলোকে, এই যে রাজীব দীক্ষিত মার্কা রাজনীতি, কনস্পিরেসি থিওরি মার্কা রাজনীতি, এটা কিন্তু হিন্দি বেল্টে সাংঘাতিক পপুলার, এবং বিজেপিকে সেটার থেকে আলাদা করা যায় না। কিন্তু অন্যদের তো ক্ষতি হয় না, বিজেপির তো ক্ষতি হয়। প্রথমত হচ্ছে রবীন্দ্রনাথ, আমি তো দেখতে পাচ্ছি রিসেন্ট কালে রবীন্দ্রনাথের প্রতি বিজেপির যে লিডারশিপ
সেন্ট্রালি বলুন বা স্টেট, পুরোটাই রবীন্দ্রনাথ কেন্দ্রিক। আমাদের প্রধানমন্ত্রী তো কথায় কথায় রবীন্দ্রনাথকে আওড়ান, আমাদের হোম মিনিস্টারকেও সেটা দেখছি, এমনকি বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট নাড্ডাজিকেও সেটা করতে দেখলাম। আর এই রবীন্দ্রনাথের এই যে জনগণমন নিয়ে তো চিঠিটা কোনো বাঙালি লেখেননি, সেটা লিখেছিলেন সুব্রমণিয়াম স্বামী। এবং উই অলওয়েজ নো দ্যাট ডক্টর স্বামী ইজ আ মেভারিক, ওনার আইডিয়াস ধ্যান ধারণা একটু অন্যরকম। এবারে উনি চাইছেন যে নেতাজির যে ভার্সন, ন্যাশনাল অ্যান্থেমের যে ভার্সনটা, সেইটাকে অ্যাডপ্ট করা বা সেইখানের কিছু ওয়ার্ডিংস গুলো ঢোকানো, কারণ ওনার মনে হয়েছে যে ভারত ভাগ্য বিধাতা। এবারে সেইখানে সেই ব্যাপারটাকে তো কেউ এন্ডোর্স করেনি, তাহলে এখানে বাকিদের রোলটা কোথায় আসে? আর ডক্টর স্বামীর অনেক স্টেটমেন্টস বা অনেক অ্যাকশনসই কিন্তু ঠিক বিজেপির পরিপন্থী, মানে ওরা মানে দল যেভাবে চায় বা যেভাবে চিন্তাধারাটা করে, ওনার চিন্তাধারাটা কিন্তু একটু অন্যরকম। তো সেইটাকে আমরা দলের চিন্তাধারা হিসেবে না ভাবাই ভালো। এছাড়াও আমরা যেটা দেখতে পাই, বেশ কিছু সো কল রাইট উইং ব্লগার্সরা এই ধরনের লেখালেখি করেন। তো রাইট উইং ব্লগার্সদের মতটাকে আমরা কেন দল বা সংঘের মত হিসেবে ধরবো? যেমন ধরেন আমি যদি আমি একটা ছোট্ট পয়েন্ট করতে চাই। লোকেদের কথা বলি, হ্যাঁ, অর্জুন সিং এর লোকের বা প্রচুর বিজেপির কর্মী আছেন যারা অবাঙালি, তাদের মধ্যে কি এরকম কিছু লক্ষ্য করেছেন যে এইরকম কোন একটা প্রেজুডিস আছে কারোর সম্পর্কে বা কোন সমাজের সম্পর্কে? আমি যে কজনকে দেখেছি, আমি তো বেশ কিছু অবাঙালিকে দেখেছি, তাদের মধ্যে এই ধরনের কিন্তু কিছু দেখিনি। এবং এখন তো ভীষণভাবেই তারা এই বাঙালিত্বটাকে অ্যাডপ্ট করতে চাইছে, মেবি বিকজ অন্য দিক থেকে বাঙালি অবাঙালিটা হচ্ছে বলে হয়তো আরো বেশি করতে চাইছে। এবারে যারা বলছে তারা নিজেরাও কিন্তু বাংলার কালচারটাকে কিন্তু সিস্টেমেটিক্যালি মেরে দিয়েছে। আপনি যদি দেখেন বেশ কিছু বছর ধরে আমাদের সিনেমা, লিটারেচার, এর মধ্যে কিন্তু বাঙালিত্বটাকে আর খুঁজেই পাচ্ছি না। সিনেমাগুলো দেখলে সত্যি খুব মন খারাপ লাগে। মানে ইভেন 10 years ব্যাক যখন ঋতুপর্ণ ঘোষ জীবিত ছিলেন, সেই সময় যে ধরনের সিনেমা হতো, এখন তো মানে কয়েকজন কতিপয় ওই প্যারালাল সিনেমা ডিরেক্টরস ছাড়া বাকি সিনেমাগুলো জাস্ট বসে দেখা যায় না। মানে তো সেখানে বাঙালিত্বটা কোথায় থাকলো, যেখানে বাংলা কিনা আর্ট অ্যান্ড কালচারের মানে পায়োনিয়ার। এবারে বাংলার আরো কিছু কিছু মানে সংস্কৃতি আছে, যেমন ধরুন যাত্রা শিল্পের আজকে কি অবস্থা। They are promoting very sad to say soft pornography in the name of যাত্রা। এবং এই ব্যাপারটা আমাকে একজন জার্নালিস্ট যে যাত্রা নিয়ে কাজ করেছে তিনি খুব আক্ষেপ করে বলেছেন। এবং কয়েকদিন আগেও দেখলাম যে এরকমই একটা যাত্রাপালা নিয়ে প্রচুর কথাবার্তা লেখালেখি হচ্ছে আর কি। তো যাত্রার আসল এসেন্সটা কোথায়, যেখানে আমরা বিভিন্ন মাইথোলজি, আমাদের হিন্দু মাইথোলজি থেকে বা ফ্রিডম স্ট্রাগলের সময় থেকে, হিস্ট্রি থেকে যেই সমস্ত যাত্রাপালাগুলো তুলে ধরতাম, সেইগুলো টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং দিস কাইন্ড অফ সফট পর্নোগ্রাফি বা ইরোটিকাকে প্রমোট করা হচ্ছে ইন দ্য নেম অফ যাত্রা, যেটা ওদের লোকেরা বেশি পছন্দ করে। তো বাংলার কালচার তো একটা টিপিক্যালি আঞ্চলিক দল যারা নিজেকে বাংলার ধারক ও বাহক বলছে, তারাই তো মেরে দিয়েছে। বরং উপরন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এখন, মানে বিজেপির মধ্যে প্রচুর অ্যাক্টিভিজম হচ্ছে, ওরা বরং এই জিনিসটাকে রিভাইভ করার চেষ্টা করছে। পুরনো শিল্প, এই প্রশ্নটি নিয়ে যেহেতু আপনি সিনেমা এবং যাত্রার প্রশ্ন তুলেছেন, চন্দ্রচূড় আপনার কাছে ফিরে আসবো। রাখি একটু আনমিউট করুন। হ্যাঁ, সিনেমার জগতের থেকে মনে পড়লো যে যখন আমি বাংলা সিনেমা দেখতে বসি কোনো একটা চ্যানেলে, 100টির মধ্যে 99টি চ্যানেল শুরুতেই ব্যানারে দেখায় SVF, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। হ্যাঁ, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর যে হোতা, সে রোজভ্যালি স্ক্যামের একজন প্রাইম অ্যাকিউজড। এবার রোজভ্যালি স্ক্যাম এবং সারদা কেলেঙ্কারি এসব নিয়ে আপনারা একেবারে চেপে গেছেন, মানে কিচ্ছু বলছেন না কেন? মুকুল রায় আপনাদের সাথে আছে সেই জন্য? মুকুল রায়ের সাথে রোজভ্যালি স্ক্যাম আর সারদা স্ক্যামের কানেকশনটা মানে আই রিয়েলি ডোন্ট নো কেন ওনার সাথে এই স্ক্যামটা কানেক্ট করা হচ্ছে। বাট রোজভ্যালি স্ক্যাম বা সারদা স্ক্যামের জন্য যখন সিবিআই ঢোকে তখন কি হয় সেটা তো আপনি নিজে তার দেখেছেন, আপনি বিইং এ জার্নালিস্ট আপনি দেখেছেন। আর মানে দুঃখের বিষয় যে স্ক্যামটা দেবে গেছে, কারণ কোটি কোটি মানুষ এফেক্টেড হয়েছিল। কিন্তু এটাও আপনাকে বলে দিচ্ছি, আজকের দিনে যদি আপনি খুঁজতে যান, আপনার মনে হয় আপনি কিছু পাবেন? কিছু কি প্রুফ রাখা আছে? মমতা ব্যানার্জি তো এনশিওর করে নিয়েছেন আর কিছু নেই। রাজীব কুমার কিছু রেখেছেন না? আমরা জানি পাবো না। রাজীব কুমারকে নিয়ে যাওয়া হয়েছিল,
ওকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ইন্টারোগেশনের জন্য, 3 দিন 4 দিন ধরে ইন্টারোগেশন করেও কিছু পাওয়া যায়নি। তার মানে নেই কিছু দাদা, এত বছর পর আর নেই কিছু। আমার এক বিজেপি নেতার এক পুরনো টুইটের কথা মনে পড়লো, এক বিজেপি নেতার, বিজেপি রাজ্য নেতার এক পুরনো একটা টুইটের কথা মনে পড়লো। তিনি মুকুল রায় তখনও বিজেপিতে ঢোকেননি, তিনি মুকুল রায়কে ওয়াগন ব্রেকার বলেছিলেন টুইটে, সেই টুইটটা সেভ করা রয়েছে আমার এখনো। তারপরে মুকুল রায়ের পেছনে পেছনেই ঘুরতেন। ভদ্রলোকের নাম চন্দ্রকুমার বোস, তিনি এখনো বিজেপির মানে চোখের মণি, কিন্তু মেম্বার করা হয়েছে। শুনুন শুনুন, উনি, আমি তো বিজেপি করি, উনি আমাকে ব্লক করে রেখেছেন, উনি আমাকে ব্লক করে রেখেছেন বিকজ আই স্পোক এগেইনস্ট হিম। সুতরাং উনি আমাকে ব্লক করে রেখেছেন, উনি আমাদের কারোর চোখের মণি নন। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু নেতাজির জন্ম জয়ন্তী যখন সেলিব্রেট করার সময় আসে, কলকাতা থেকে কিন্তু ওনাকেই ডেকে নিয়ে গিয়ে কমিটির মেম্বার করা হয় ওনাকে এবং ওনার ভাই। উনি ওই সারনেমটা ভাঙিয়ে খেয়েছেন সারা জীবন, সেই জন্য। দ্যাট ইজ ইট। আর ওনার কোনো কন্ট্রিবিউশন নেই টুয়ার্ডস দ্য পার্টি অলসো, কিচ্ছু নেই। আর চোখের মণি উনি নন। শেষ রাউন্ডে এগিয়ে যাচ্ছি, আপনাদের সবাইকে বলবো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নিজের নিজের কথা কনক্লুশন ড্র করবেন, এবং এই কনক্লুশনের মধ্যে প্রথম কয়েকটি যে সিচুয়েশন আপনাদের একটু মনে রাখতে হবে, যে আগামী পশ্চিমবঙ্গ নির্বাচনের খুব অল্প সময় রয়ে গেছে, খুব বেশি। তো এই একে অপরকে বোঝা, যেটা নিয়ে আমরা এতটা সময় আলোচনা করলাম, অবাঙালির বাঙালিকে বোঝা, বাঙালির অবাঙালিকে বোঝা, এটা নিশ্চয়ই আর 4-5 মাসের মধ্যে সম্ভব হয়ে উঠবে না। এবার যে প্রশ্নটা রয়ে যাচ্ছে সেটা তার থেকে সহজ প্রশ্ন, যে বিজেপি যদি রাজ্যে শাসন ব্যবস্থায় আসে, যেটা এখনো অসম্ভব মনে হচ্ছে, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এরকমও মনে হচ্ছে, তো বিজেপি যদি আসে পশ্চিমবঙ্গে কি কি পরিবর্তন হবে? কারণ মমতা ব্যানার্জির সমালোচনা আমরা অনেক শুনেছি, একটু আপনাদের থেকে জানি যে বিজেপি কি করবে বাংলার জন্য, যা আজ পর্যন্ত হয়নি। যেমন ধরে নিন, যদি আমরা বিহারের উদাহরণ দিই, তো বিহারের লালুর আমলে যা ছিল এবং বিহার আজকে যা, বিশাল একটা উন্নতি হয়েছে তা কিন্তু বলা যাবে না। এই যে অপহৃত হওয়া, এক্সটর্শন মানি চাওয়া, এগুলো বন্ধ হয়ে গেছে নীতিশের আমলে, তা অবশ্যই হয়েছে। কিন্তু বিহার যে পাঞ্জাব হয়ে গেছে বা বিহার মহারাষ্ট্র হয়ে গেছে তা কিন্তু বলা যাচ্ছে না। এবার প্রত্যেক বছর আমরা দেখি বেঙ্গল বিজনেস সামিট হয়, মুকেশ আম্বানি ইত্যাদি এসে বড় বড় কথা বলে যায়, একটাও পয়সা দেয় না। মমতা ব্যানার্জিকে কেউ একটাও পয়সা দেয় না। তো কলকাতায় কি পুঁজি আসবে যদি বিজেপি আসে? তাহলে কি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিশ্বাস করে ইনভেস্ট করবে ওয়েস্ট বেঙ্গলে? এটি একটু বড় প্রশ্ন, এবং অন্যান্য বিষয় নিয়েও আপনারা নিজেরা কনক্লুশন ড্র করতে পারেন। তাপস, সবচেয়ে প্রথমে আপনার কাছে আসি। তাপস, কনক্লুড। দেখুন, পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে, সব থেকে আগে আমরা হিন্দুদের সম্মানটাকে ফিরিয়ে আনবো। সিএ সব থেকে আগে ইমপ্লিমেন্ট করা হবে, যাতে কি আমাদের হিন্দুদেরকে যে ইয়ে থেকে, বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর আজকের দিনেও যে হিন্দুদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে, ওদেরকে পুরো সম্মান দিয়ে আমরা যাতে পশ্চিমবঙ্গতে রাখতে পারি, ওদের ওই সম্মানটা ফিরাতে পারি, এটা আমাদের জন্য এগিয়ে থাকবে। দ্বিতীয় নম্বর হবে, যত বাংলাদেশি আছে ওদেরকে ছেটে আমরা বাইরে বার করব। আর এই যে যতগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ফিল্ম কলাকাররা বলছিল আমরা কাগজ দেখাবো না, হ্যানা তেনা, ওদেরকে কাগজ দেখাতে হবে, সবাইকেই কাগজ দেখাতে হবে। আর ওরা যদি এটা ভাবে কি আসামের এনআরসি লোক রেজিস্টারের বাইরে, তার মধ্যে বেশিরভাগ হিন্দু, না ওটা ওনাদের তারা ভুল হয়েছে সম্পূর্ণভাবে, আর ওটা রিকনসাইলেশন চলছে, ওটা নিয়ে ওরা করবে। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, আর আমি ওটা নিয়ে আপনাকে ইয়ে করবো, রিপ্লাই করবো।
industry, yes, confidence is going to come if BJP is coming. কেন কি কনফিডেন্স কেমন করে আসবে? যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে ওরা অলরেডি বিজেপির সঙ্গে অ্যালাইন আছে। আর মোদিজির একটা সব থেকে বড় মন্ত্র, নাম্বার 1 ইজ দ্য মেক ইন ইন্ডিয়া অ্যান্ড নাম্বার 2 ইজ আত্মনির্ভর ভারত। এই দুটো জিনিসকে নিয়ে আমরা ইন্ডাস্ট্রিকে তুলে দাঁড় করাবো। আর এই যে সিপিএম যে বন্ধ করে করে আর যে মজদুর সংঘ আর ইয়ে মজদুর ইউনিয়ন আর লাল ঝান্ডা লাগিয়ে যে করেছে, ওদেরকে তাড়িয়ে আমরা এখান থেকে বের করে দিয়েছি, আরো বের করে দেবো। থার্ড লাস্ট পয়েন্ট আমি একটা কনক্লুড করব, যেটাকে আমি মানে আপনি যে কোশ্চেন জিজ্ঞেস করেছেন ওই ছাড়া ওই জিনিসটা, আমি যখন এখানে যেখানে আমি ব্যাঙ্গালোরে থাকি ওখানে আমি সব থেকে আগে যেই জায়গাতে আমি আসলাম, আমি এই জায়গাতে নতুন ফ্ল্যাট নেবার পরে, তখন এখানে দেখি কি এখানে কোনো শাখা নেই। তখন আইটি মিলানের প্রথম একটা শাখা আমি এখানে স্টার্ট করি। যখন আমি স্টার্ট করি ড্রেস পরে যাই এখান থেকে, তো একটা বাঙালি ছেলে একদিন হঠাৎ করে আমাকে থামালো আর বললো কি তুমি কিছু মনে করো না, আমি তোমার সঙ্গে কথা বলছি এই নিয়ে। আর ভয়তে ভয়তে কথা বলছে, শুনলাম আমি কি তুমি সকালবেলা যাও হাফ প্যান্ট পরে ইয়ে করে, তো এটা কি জিনিসটা? তো ওকে আমি এক্সপ্লেন করলাম জিনিসটা। তো আমাকে কালকে থেকে তুমিও আসো এমন কিছু, না 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 আমি আসবো না, কেন সঙ্গে শাখাতে গেলে আমার মাইন্ড ওয়াশ তো করে দেবে না। তো এই ধরনের একটা ভয়, আমি বলছি আমার কিসের মাইন্ড ওয়াশ করেছে, আমি তো তোমার সঙ্গে এই অ্যাপার্টমেন্টেই আছি আর আমি এই আইটি ইন্ডাস্ট্রিতেই কাজ করি, তো আমার কিসের মাইন্ড ওয়াশ হলো আর কি হলো? এই ভয়টা যতক্ষণ অব্দি যাবে না বাঙালিদের মন থেকে। করতে হবে তাহলে যে ন্যাশনাল লিডারশিপ বলুন, স্টেট লিডারশিপ বলুন, ইয়া কোনো জায়গাতে কিভাবে কেমন করে এগিয়ে চলতে হবে, তখন ওই বাঙালির জিনিসটা সামনে এসে পাবে। বাঙালি অবাঙালি দুজনকেই পরস্পরের থেকে এগিয়ে আসতে হবে, আরো কাছে আসতে হবে। কর্নেল অভয় মিশ্র, আরেকবার শেষ শেখার চেষ্টা করছি আপনাকে যদি পাওয়া যায়, এই যে বাঙালিকে বুঝতে না পারা, বাঙালিকে বুঝতে না পারা, এটা আমি বলতে চাই, হ্যাঁ বলুন বলুন। আমি বলতে চাই যে আমার বাংলায় একজন লিডার চাই, সিদ্ধার্থ রায় বা বিসি রায়ের মতো একজন ওইরকম যদি লিডার আসে, সেন্টার অটোমেটিক্যালি উইল হেল্প, or Bengal leader can expect from center, but we need a leader like সিদ্ধার্থ শঙ্কর রায়ের কথা বলছেন আপনি। সিদ্ধার্থ শঙ্কর রায় কিন্তু এমন একজন এমন একজন ব্যক্তিত্ব যার কথা মনে করিয়ে দিয়ে জ্যোতি বসু যতবার মনে হতো না যে হেরে যাবেন, উনি পাবলিকে 71-72-এর কথা মনে করিয়ে দিয়ে, মনে আছে তো কেমন করে রাত 1টা-2টোর সময় বাড়ির থেকে টেনে হিচড়ে বের করে ছেলেদের, অর্থাৎ সেই ছেলেগুলো আর ফিরে আসতো না বাড়িতে। নকশাল হোক না হোক সাংঘাতিক ব্যাপার হবে, কিন্তু হ্যাঁ বোঝা যায় যে দ্যাট ইজ অ্যান ইন্টারেস্টিং প্যারালাল সুরজিৎ, দ্যাট ইজ আ ভেরি গুড প্যারালাল, যে জ্যোতি বসু বারবার সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভয় দেখিয়ে কিন্তু ভোটটা পেয়ে যেতেন। এবার অল ইন্ডিয়া লেভেলে এটাকে যদি তুমি কম্পেয়ার করো, যে বিরোধী পক্ষ আজকে যারা বিরোধী পক্ষ গত 10-12 বছর ধরে কিন্তু ওই মোদির ভয় দেখিয়েও কিন্তু সেই ভোটটা জোগাড় করতে পারেনি। এবং সেই রকমই অল ইন্ডিয়া লেভেলে যতগুলি অকংগ্রেস বা কংগ্রেস বিরোধী যতগুলি দল, তারা মাঝে মধ্যেই 75-এর এমার্জেন্সির কথাও মনে করে, যে গণতন্ত্রের কথা কে বলছে, এরা বলছে, দেখুন এই তো অবস্থা। হ্যাঁ, রনিতা চন্দ্র কনক্লুড করুন। সুরজিৎ দা, রনিতা স্টার্ট করার আগে একটা কথা বলবো, এই বাঙালি অবাঙালির কথাতে আপনার কাছে লাস্টে আসবো, আপনি সময় নিয়ে বলবেন। হ্যাঁ, আমি যখন ডিসকাশনটা হচ্ছিল আমি একটা কমেন্ট দেখলাম, একজন বলছে এই তাপসের কথার কনটেক্সটে যে আপনি হিন্দুদের জন্য করবেন বলছেন, খুব ভালো লাগলো, কিন্তু কাজের কাজ কি করবেন? এবারে কাজের কাজটা হচ্ছে, আমি একটা কথা বলি, স্বামীজি বলেছিলেন খালি পেটে ধর্ম হয় না। হ্যাঁ, হিন্দুদের কাজটা অকাজ, মানে বাঙালিরা এখনো সেটাই ভাবছে, তো মানে কাজে বুঝতেই পারছেন আর কি। তো
তো সেটা যদি ফিল না করে কিছু করার নেই। অ্যাকচুয়ালি কলকাতা শহরে বসে না আমরা এই জিনিসটা ফিল করতে পারি না। যারা ডিস্ট্রিক্টসে আছে, গ্রামে গঞ্জে আছে, তারা কিন্তু ব্যাপারটা ভীষণভাবে ফিল করবে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু দেম। তো যাই হোক, তাও আমি আবার বলবো যেটা আমি বলছিলাম, স্বামীজি বলেছিলেন যে খালি পেটে ধর্ম হয় না। তো কামিং টু দ্যাট, আমার মনে হয় যে এখানে যেটা আমরা ভীষণভাবে ফিল করছি, আমরা অনেকে ইনক্লুডিং মাইসেলফ প্রচন্ড ভাবে ভুক্তভোগী, সেটা হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি দরকার। এবারে ইন্ডাস্ট্রি আনতে গেলে ম্যানুফ্যাকচারিং কিন্তু একদিন দুদিনে হবে না। ইভেন 5 years ইজ অলসো ভেরি লেস টাইম যে একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে এস্টাবলিশ করার জন্য। ইন দি ইন্টারভিনিং পিরিয়ড আমরা অনেক কিছু কাজ করতে পারি, যেখানে কিনা কিছু রকম এমপ্লয়মেন্ট কিন্তু আমরা জেনারেট করতে পারি। যেমন বেঙ্গলে সব থেকে বড় আনএক্সপ্লয়েটেড একটা সেক্টর রয়েছে, যেটা হচ্ছে ট্যুরিজম সেক্টর। এই জিনিসটা নিয়ে অনেকদিন ধরেই আমি মানে একটুখানি চর্চা করছিলাম। বেঙ্গলে ট্যুরিজমটা একদম মার্কেট করা হয় না। ট্যুরিজম ফেয়ার টেয়ারে বেঙ্গল থেকে যখন যায়, মানে কয়েকটা লোক যায়, তারা সামহাও একটা ক্যাজুয়াল দায় সারা অ্যাটিটিউড নিয়ে বসে বসে ঘুমোয়, তাদেরকে নাড়াচাড়া দিলেও তারা হ্যাঁ কি বলছেন দাদা টাইপের কিছু একটা প্যাম্পলেট ধরিয়ে দেয়। মানে ট্যুরিজমের দিকে বেঙ্গলের কোনো ইনক্লিনেশন নেই। কিন্তু এই সেক্টরটাকে ভালো মতো মানে এক্সপ্লয়েট করা যেতে পারে, এখানে ভালো মতো এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে। কারণ বেঙ্গলে সব রকমের দেখার মতো জিনিস আছে। এখানে পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে, মানে ইনফ্যাক্ট ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা অনেকেই যারা বেঙ্গলের বাইরে আছেন দেখতে চান, সুন্দরবন যেখানে স্পেশালিটি হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, সেটা দেখতে পারেন। এখানে স্পিরিচুয়াল ট্যুরিজমের যথেষ্ট স্কোপ আছে, হিস্টোরিক্যাল সাইটস রয়েছে, প্লাস তো আরবান সেন্টার্স তো রয়েছে। এই এত কিছু যেখানে রয়েছে, সেইখানে যদি আমরা এই টুরিস্ট স্পট গুলোকে খুব সুন্দর করে ডেভেলপ করি এবং ভীষণভাবে মার্কেট করি, এবং তার জন্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে বিভিন্ন যারা এই সেক্টরে কাজ করতে যান, এন্টারপ্রেনিউর্স বলুন, বা এন্টারপ্রেনিউরশিপ হলে তো ন্যাচারালি অনেকে চাকরিও করবেন, সেখানে চাকরিও পাবেন। যারা বেকার যুবক যুবতী, তাদেরকে বসে বসে এই কাটমানি তোলাবাজি না করে সেখানে ভালো মতো চাকরি করে তারা রোজগার করতে পারবেন নিজেদের পায়ে দাঁড়িয়ে। সেই সেক্টরটাকে ভালো মতো ডেভেলপ করা যেতে পারে। প্লাস আগেও যেটা ওই তৃণমূল আসার আগে কিছু ব্যাক অফিস অপারেশনসও আসছিল আইটি সেক্টরের, কোম্পানিজ লাইক ক্যাপজেমিনাই বা উইপ্রো এটসেট্রা যারা এসেছে, অ্যাকসেঞ্চার, তো এরকম ধরনের কোম্পানিজ আনা যায়। সেইগুলোতেও বেশ কিছু এমপ্লয়মেন্ট জেনারেট হবে। হয়তো ম্যানুফ্যাকচারিং এর মতো অতজনকে দেওয়া যাবে না, কিন্তু সেটা তো ট্রাই করাই যেতে পারে। সেটা দ্য বল হ্যাজ টু বি সেট রোলিং, তাহলেও কিন্তু কাজের কাজটা হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা এখন একেবারে এখানে নেই। আমরা ভয় পাই যে বেরোলাম ঠিকঠাক ফিরবো কিনা, মানে ওয়ান পিসে বাড়ি ফিরবো কিনা। তো সেই জিনিসটা দেখতে হবে, যেটা এক্ষুনি আপনি বললেন যে বিহারে যেটা অনেকটা ইমপ্রুভ করে গেছে, তো দ্যাট শুড অলসো ইমপ্রুভ ওয়ান্স দে কাম টু পাওয়ার। তো এই দুটো জিনিস কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং ওই তাপসের ওই হিন্দুদের দেখার ব্যাপারটাতেও কিন্তু এই ল অ্যান্ড অর্ডারের আসপেক্টটাও আসে, যে হিন্দুরা একদমই সিকিউর নয়। তো সেরকম ভাবে দেখলে তখন ওদেরও ওই বডি ল্যাঙ্গুয়েজও পাল্টে যাবে, এবং যা খুশি তাই করে মেরে দেবো, এ করবো, হসপিটালে ঢুকে সবাই মিলে একটা ডাক্তারকে পিটিয়ে দিলাম, এই জিনিসগুলো কিন্তু হবে না। এবং মেয়েদেরও সুরক্ষার জায়গাটা থাকবে, কারণ মেয়েদের উপরে যদি কিছু হয়, এটা ছোট ঘটনা, ইউপি তো এরকম হয়েছিল, ছোট ঘটনা, বা লড়কো সে গলতি হয়ে যাতি, এখন করতে পারছে, হচ্ছে না তা নয়, কিন্তু নট টু দ্যাট এক্সটেন্ট। তো সেই জিনিসগুলো কিন্তু করা দরকার। সো আই থিঙ্ক এইগুলো কিন্তু ভীষণভাবে কাজের কাজ। যদি হিন্দুদের দেখছি এটা কাজের কাজ না হয়, এই জিনিসগুলো ভীষণভাবে কাজের কাজ, এবং এগুলোই কিন্তু হবে বলে আমার যেটা মনে হয়। সো আই থিঙ্ক মানে উই হ্যাভ টু কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড ফর আ বেটার। আশাবাদী যে পরিবর্তন হবে, এবং শুধুমাত্র রুলিং পার্টির পরিবর্তন নয়, বরং আমূল পরিবর্তন মাইন্ডসেট, কিছু একটা সমাজের মাইন্ডসেটে দেখা যাবে। সুগত বাবু, আলোচনা সূত্রে বেশ কয়েকটি বিষয় উঠে আসলো, এবং কয়েকটি বিষয় তো একেবারে শেষের দিকে উঠে এসছে। যেমন ট্যুরিজম নিয়ে কথা হয়েছে, কিরকম আইরনিক্যাল চিন্তা করুন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায়, ভারতবর্ষের যে কোনো জায়গায় কোনো অ্যাজ আ টুরিস্ট যান, আপনার কানে বাংলা ভেসে আসবে। দেখবেন যে প্রচুর টুরিস্টের মধ্যে বাঙালি টুরিস্টও আছে, কিন্তু বাঙালি কিন্তু বাঁকুড়া যায় না দর্শন করতে, বাঙালি কিন্তু বর্ধমান যায় না, বাঙালি কোথায় যায়? দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। এই দীপুদা নিয়েই বাংলার, মানে বাংলার ভেতরে, তার মধ্যে পুজে মানে পুরী, সেটা তো উড়িষ্যাতে। যাই হোক, দীঘা আর দার্জিলিং ছাড়া বাঙালি পশ্চিমবঙ্গের ভেতরে কোথাও ঘুরতে যায় না। এবং পশ্চিমবঙ্গের পর্যটনের কিছু হোক, সেটা ওরা চায় কি চায় না, এই মাইন্ডসেটের মধ্যে একটা তফাৎ দরকার। আমরা ইনভেস্টমেন্টের কথা বলেছি, পুঁজি আসবে কি আসবে না পশ্চিমবঙ্গে, সেটি একটি ব্যাপার আছে। মাইন্ডসেট চেঞ্জের মধ্যে এই বাঙালি অবাঙালি দুই পক্ষকেই মাইন্ডসেট চেঞ্জ করতে হবে।
তো কত কিছু পরিবর্তন আমরা হাইপোথেটিক্যালি এখন ধরে নিচ্ছি যদি বিজেপি আসে, তো এর মধ্যে কি কি পরিবর্তন আমরা দেখতে পাবো, বা আমরা জাস্ট মানে একটা খেয়ালি গল্প জুড়ে দিচ্ছি এসব কিছু হবে না? অ্যাকচুয়ালি সব থেকে বড় পরিবর্তন যেটা করতে হবে এবং যেটা আমার মনে হয় এরা করবে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো রকমের ইনস্টিটিউশন গুলো ফাংশন করে না। ল অ্যান্ড অর্ডার, গভর্নমেন্ট মেশিনারি, হাইলি পলিটিসাইজড করাপ্ট সিস্টেম, সেই জিনিসটাকে ওদের 5 বছরে ফেরত আনতে হবে। ইনভেস্টমেন্ট তো অনেক পরের কথা, সেই বিষয়টাকে যদি প্রথমে করতে পারে, এবং করতেও হবে, কারণ 2024-এ বিজেপির ক্ষমতায় ফিরে আসাটা বেশ কিছুটা পশ্চিমবঙ্গের উপর নির্ভর করছে। ইনফ্যাক্ট এবারও পশ্চিমবঙ্গ থেকে 18টা সিট পেয়েছে, এবং 2024-এ পশ্চিমবঙ্গ থেকে 20-র উপর গোটা 25 সিট পেতে হবে, তা নাহলে বিজেপি ফিরে আসবে না 2024-এ। সুতরাং ওদের করতে হবে, এবং এটা লো হ্যাঙ্গিং ফ্রুট, এই যে ইনস্টিটিউশন গুলোর ক্রেডিবিলিটি ফিরিয়ে আনা। শুধু তাই নয়, এই ইনস্টিটিউশন যখন আমি বলছি, এবং লোয়ার জুডিশিয়ারিরও কথা বলছি, আপনি দেখবেন ওয়েস্ট বেঙ্গলের লোয়ার জুডিশিয়ারি ইজ হাইলি পলিটিসাইজড, এবং যেখানে জেলে পুরে রাখার কথা নয় সেখানেও জেলে পুরে রাখে, হাইকোর্ট থেকে সমস্ত ডিসিশন নিতে হয়। আমরা যেটা দেখেছি বিশেষ করে বিশ্বভারতীর ক্ষেত্রে, যেরকম ঘটনা ঘটেছে, এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে পশ্চিমবঙ্গে, এবং এটাকেই ওরা, এবং সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গের সকল ইন্টেলেকচুয়ালরা সেটা নিয়ে মোমবাতি নিয়ে হাঁটে। পশ্চিমবঙ্গে এটা একটা বড় সমস্যা। তো প্রথমেই হচ্ছে যে ইনস্টিটিউশন গুলোকে একদম ঠিক করতে হবে, এবং যেটা আমার মনে হয় করবে, যদিও বিজেপির নিজস্ব কোনো লোক নেই, যারা আছে এটা বোধহয় সেন্টার থেকে লোক পাঠিয়ে ঠিকমতো ভাবে আইএস অফিসারদের কিছু পাঠিয়ে এদের করতে হবে, এবং সেটা যদি না করে বিজেপিরও ভবিষ্যৎ ভারতবর্ষে নেই, সেটাই সব থেকে বড় কথা। চন্দ্রচূড়, এই যে পুলিশি অত্যাচারের কথা যখন আমরা বলি, পশ্চিমবঙ্গে কিন্তু বাকি ভারতবর্ষ থেকে আরেকটি তফাৎ আছে, এটা আমি কোথাও দেখিনি। আমি এত জায়গায় থেকেছি, আমার মনে পড়ে আমি যখন কলেজে পড়ি, আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ফুলবাগানে একটি ধর্ষণের ঘটনা ঘটেছিল, এবং পুলিশের, আমি 1993 সালের কথা বলছি, ফুলবাগানে একটি ধর্ষণের ঘটনা ঘটেছিল, এবং সেখান থেকে শুরু করে সেই বছরের দুর্গাপুজো অবধি আমি এই যে খাকি উর্দি পরে যে লোকেরা ঘুরে বেড়ায়, তারা কি পরিমাণ মানুষকে ভয় পায়, সেই ভয়টা ওই ধর্ষণের ঘটনার পরের থেকে আমি দেখেছি। এটা পুরো ভারতবর্ষে কল্পনা করা যায় না যে একটি দল বেঁধে লোক পুলিশকে তাড়া করছে আর পেটাচ্ছে, মানে পুলিশ পাবলিককে পেটাচ্ছে না, পাবলিক পুলিশকে পেটাচ্ছে। ওই ধর্ষণের ঘটনার পর আমি টানা দেখেছি, এবং প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে আমি যেভাবে দেখি যে একটি বাঙালি রাস্তার উপরে পুলিশের সাথে যেভাবে কথা বলে, খুব তাচ্ছিল্য সুরে কথা বলে, যারা গা করছে না এইভাবে কথা বলে না, এরকম করে। এবং ভারতবর্ষে যে কোনো জায়গায় দেখুন, পুলিশকে লোকে একটু সমীহ করে চলে, বাঙালি কিন্তু পুলিশকে সমীহ করে চলে না, পুলিশকে ভয় পায় না। তো সেক্ষেত্রে এই যে ন্যারেটিভটা, যে পুলিশ অত্যাচার করে, পুলিশ আমাদের উপরে গাজোয়ারি করে, এটা কি মেনে নেওয়া যায় যে বাঙালি এরকম মেনে নেয় কি? না, দুটোই, এটার দুটোই দিক আছে সুরজিৎ। এক হচ্ছে যে পশ্চিমবাংলায় যে কোনো ইনস্টিটিউশন নাও, সেটা আজকের ঘটনা নয়, এরা বরাবরই পলিটিসাইজ, সেটা কংগ্রেস আমলে হোক, সেটা সিপিএম আমলে হোক, সেটা আজকে হোক, এরা পলিটিসাইজ। এরা সবসময় যে পার্টি ক্ষমতায় আছে তার একটা এক্সটেনশন হয়ে যায়, এবং মানে তার পুলিশ যে জনতাকে ভয় পায় সেটা অতটা বাড়িয়ে বলবো না আমি, কিন্তু এই উদাহরণ আমরা কয়েকটি বছর আগেও দেখেছি যে তৃণমূলের লোকেরা গিয়ে থানায় ঢুকে পুলিশকে পিটিয়ে চলে আসছে, পুলিশ লোকানোর জায়গা পাচ্ছে না। এবার মানে বিজেপি এলে যে সেটা পাল্টে যাবে, সেটা মানে একদমই পাল্টে যাবে রাতারাতি, এটা মনে করার কোনো কারণ নেই। এখন মানে যেটা আমি বলবো যে দেখো, এক হচ্ছে যে আমি দুটো তিনটে পয়েন্ট বলি, যে পুরো ডিসকাশন যেটা হলো সেটা নিয়ে আমি কনক্লুশনটা টানছি এই দুটো তিনটে পয়েন্টের মধ্যে দিয়ে। এক হচ্ছে যে যেভাবে তৃণমূল নিজেকে বাংলার মুখ করে দেখাতে চাইছে, সেটা যেমনি নিন্দনীয়, সেটা যে বিরোধিতা করা উচিত। এবং এই ইলেকশন আসছে বলে পরপর প্রকল্প, স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার, এইসব পরপর মানে কোটি কোটি টাকার প্রকল্প বেরিয়ে আসছে, যেমনি ডেসপারেট মেজার বলে মনে হচ্ছে, তেমনি বিজেপির বাংলা প্রেমটাও কিন্তু একটা ইলেকশনের প্রতি ডেসপারেট প্রেম মনে হচ্ছে। হ্যাঁ, এটাকে বিজেপি কিন্তু এখনো কনভিন্সিং নয় যে দে আর সিনসিয়ার, আর এনের যে ক্ষমতা আছে এবং ইচ্ছা আছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। শুধু রবীন্দ্রনাথের আবৃত্তি ইলেকশনের 6 মাস আগে থেকে শুরু করে দিলে আপনি বেশি বাঙালি হয়ে যান না, বা বাঙালি কালচার আপনি বেশি বোঝেন না,
তার জন্য আরো অনেকটা বেশি করা দরকার এবং সেটাকে প্রমাণটা করতে হবে, লোকে কনভিন্স করানো করতে হবে। পশ্চিমবঙ্গে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম প্রায় ভেঙে পড়েছে এবং অতি মানে খারাপ অবস্থায় রয়েছে, কোনো সন্দেহ নেই। সেটাকে এই যে তুমি প্রশ্নটা করলে যে বিজেপি আসলে কি চেঞ্জ হবে, এর উত্তরটা কিন্তু বিজেপির দেওয়ার প্রয়োজন আছে এবং ভালোভাবে দেওয়ার প্রয়োজন আছে। আজকে যেভাবে রাজনীতির যে ফোকাস রয়েছে সেটা হচ্ছে, দেখো তৃণমূল থেকে দলে দলে লোক চলে আসছে আমাদের দলে, ফলে আমরা ক্ষমতায় আসছি। দিস ইজ প্রিম্যাচিওর। আমার মনে হয় এই সেলিব্রেটারি মোডে চলে যাওয়াটা প্রিম্যাচিওর, আর এটা ক্ষতিকারক হতে পারে বিজেপির পক্ষে, সেটাতে না যাওয়াই ভালো। তার থেকে আমি যেটা অবজার্ভ করছি এবং আমার ধারণা, এবং পশ্চিমবাংলার যে শিক্ষিত মানুষ রয়েছে তারাও অবজার্ভ করছেন যে ব্লু প্রিন্টটা কি। বিজেপি, আমাদের রাজ্যের অবস্থা খারাপ সে তো আমি জানি, সবাই জানে, আমার অল্টারনেটিভটা যে ভালো হবে সেটার গ্যারান্টিটা কোথায়? এটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে বিজেপির সামনে, যে গ্রাউন্ড ফোর্স তৈরি হয়েছে। গ্রাউন্ড ফোর্স বিজেপির প্রতি যে একটা ওপিনিয়ন তৈরি করা, আগে যে বিরোধিতা ছিল যে লেভেলে, সেই বিরোধিতাটা পাল্টে যাচ্ছে এবং প্রো বিজেপি একটা হাওয়া তৈরি হচ্ছে। সেইটাকে কাজে বিজেপি লাগাতে পারবে কিনা তার সাফল্যটা তার উপরে নির্ভর করছে। শুধু সোশ্যাল মিডিয়ায় কিছু কয়েকটা পয়েন্টার দিয়ে আলোচনা করতে হবে না, এটা পার্টি লিডারশিপকে অর্গানাইজড ওয়েতে একটা কনস্ট্রাকটিভ প্ল্যান দিতে হবে। সেই প্ল্যানটা কিন্তু এখনো অব্দি নজরে আসেনি। এবং তৃতীয়ত যেটা হচ্ছে যে সুব্রতবাবু যেটা বললেন যে 2024-এ বিজেপি কেন্দ্রে আসার অনেকটা ডিপেন্ড করছে এই কোস্টাল স্টেটগুলোর উপরে, পশ্চিমবাংলা, উড়িষ্যা, অন্ধ্র এবং ইত্যাদি। সেক্ষেত্রে আশা করব মানে সেটা যখন যদি আমাদের মতো সাধারণ মানুষ বুঝতে পারে, বিজেপির নেতৃত্ব নিশ্চয়ই সেটা বুঝবেন, এবং আশা করব যে তাদের এইটুকু বোধবুদ্ধি থাকবে যে একটা লং টার্ম প্ল্যান তৈরি করবে। এটা শুধু নিজের গ্রাউন্ড শক্ত করা বা 2024-এর কথা ভেবে কিছু অ্যাডিশনাল সিট অ্যাসেম্বলিতে পাওয়ার উদ্দেশ্যটা বা লক্ষ্যটা নয়, কিন্তু গোটা স্টেটে ঢুকে অ্যাজ এ পলিটিক্যাল পাওয়ার এবং লোকাল লিডারশিপকে তুলে আনা, তাকে নার্চার করা, তাকে তুলে আনা অ্যাজ অ্যান অল্টারনেটিভ ভদ্র ফোর্স, শালীন নেতা, শিক্ষিত নেতা যারা এগিয়ে নিয়ে যেতে পারবেন, তাদেরকে তুলে আনা, সেটাতেও নজর রাখতে হবে আমাদের, সেটা বিজেপি করতে পারছে কিনা। রাখি, অবশেষে আপনার কাছে আসছি। সুগত বাবু, চন্দ্রচূড় বাবু, আমার তরফ থেকে যত সন্দেহের সুর শুনতে পেরেছেন এখন অব্দি, সেই সন্দেহের অবসান ঘটানো কিন্তু আপনার দায়িত্ব। কতটা কনভিন্স করতে পারবেন পাবলিককে? মাইক আপনার কাছে, বলুন। প্রথমে আপনি যেটা লাস্টে বললেন যে একটা মানে কনক্লুডিং রিমার্কের আগে আমি তখন যেটা বলতে চাইছিলাম, বাঙালি অবাঙালি, এই যে বাঙালি প্রেমটা না, এই প্রেমটা এই আসামের কথা হচ্ছিল একটু আগে, আসাম এনআরসির কথা হচ্ছিল, যখন তাপস বলল যে ওরকম হবে না, তো আমি জিজ্ঞেস করি যে এই যাদের এত বাঙালি প্রেম আছে, মানে যারা বলছেন যে বাঙালিরাও, কলকাতার বাঙালিরাও, এই মেঘালয়তে যে ইনার লাইন পারমিট হচ্ছে, তৈরি হচ্ছে, অলরেডি ভার্চুয়ালি চালু হয়ে গেছে, এবং গত 40 বছরে যে এত বাঙালি হত্যা হয়েছে, তার জন্য কটা বাঙালি আওয়াজ তুলেছে বলুন তো? যারা এই বাংলার রক্ষক, সবকিছু, মানে বেঙ্গল ইজ মানে এভরিথিং ফর দেম, এবং তাদের বেছে বেছে মারা হচ্ছে। আর যে পরিমাণে তাদের অত্যাচার হচ্ছে, যে ধরনের অত্যাচার হচ্ছে, কটা বাঙালি বা কটা বাঙালি পার্টি আওয়াজ তুলেছে এই রাখি মিত্র বাদে? রাখি মিত্র ইজ বিজেপি, রাখি মিত্র ইজ বিজেপি, কিন্তু বিজেপি হয়েও আমাদের কিন্তু ওখানে 2জন এমএলএ আছে, তাও কিন্তু আমি তাদের জন্য আওয়াজ তুলেছি। এখানকার কটা বাঙালি তুলেছে? তোলেনি। তারা কিন্তু ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, চলে এসছে। এবং পশ্চিমবঙ্গের আমাদের মাননীয়া, যিনি বাংলার নিয়ে এত কথা বলেন, আসামে লোক পাঠিয়ে দেন, মহুয়া মৈত্র টৈত্রকে পাঠিয়ে দেন, এনআরসি বন্ধ করো, উনি একবারও এই আলোচনাটা করেছেন যে শিলংয়ে কি হচ্ছে? এবার আসি আপনার লাস্ট কোয়েশ্চেনে। বিজেপি পাওয়ারে আসছে, মেজরিটি নিয়ে আসছে, যেটা রনিতা বলল, কলকাতায় বসে বোধহয় আমরা বাঙালিরা যারা খুব মানে বিজেপি কমিউনাল এই টাইপের কথাবার্তা বোঝেন, তারা বোধহয় গ্রাম বাংলার ইতিহাসটা বা চোখে দেখতে পান না। 4 দিন গিয়ে গ্রাম বাংলায় থেকে আসুন, বুঝে যাবেন তাদের কি কন্ডিশন। কেন তারা বিজেপিকে ভোট দিচ্ছে? নিজেদের স্বার্থে তারা দিচ্ছে, কিন্তু নিজেদের প্রাণ বাঁচাতে, নিজেদের হিন্দুত্বকে বাঁচাতে, নিজেদের মেয়েদের রেপ হয়ে যাওয়া এবং হিজাব পরা এটার থেকে বাঁচাতে। পুরো ওয়েস্ট বেঙ্গলের বর্ডার লাইনে গিয়ে ঘুরে আসুন, গ্রামের লোক বুঝে গেছে, শহরের লোক বুঝবে।
শহরের লোক তখনই বুঝবে যখন তার দরজায় এসে তাকে, তার বউকে এবং মেয়েকে বলা হবে যে তোমরা কনভার্ট করো বা আমাদের সাথে চলো বা হিজাব পড়ো, সেই দিন শহরের বাঙালি বুঝবে। বিজেপি আসলে আমাদের ইন্ডাস্ট্রি কমেন্ট আরেকটি এসেছে, এই মুহূর্তে এসেছে, পড়ে নিন স্ক্রিনের উপরে। মধুপর্ণা রায় লিখেছেন ফেস ফর বেঙ্গল বিজেপি উইচ উড, হ্যাঁ বেঙ্গল বিজেপি তো আমাদের থেকে, দেখুন আমাদের তরফ থেকে, কার্যকর্তাদের তরফ থেকে কিন্তু অমিত শাহজিকে বলে দেওয়া হয়েছে যে বেঙ্গল ইলেকশন ইজ নট লাইক এনি আদার স্টেট, বেঙ্গলের লোকেরা একটা ফেস চাইছে। উনি কিন্তু নিজেও বলে গেছেন যে আমাকে বলা হয়েছে আমরা কিন্তু বেঙ্গলে ফেস দেবো, উইদাউট ফেস অন্য জায়গায় আমরা ইলেকশন লড়ি, বেঙ্গলে কিন্তু লড়বো না। তো দ্যাট ইজ ভেরি ক্লিয়ার, আমরা লড়ছি না উইদাউট আ ফেস। বেঙ্গল ইলেকশন এক মাসের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট হবে আশা করি, তাহলে এক্সপেক্ট করছি বাই জানুয়ারি এন্ড, তো বাই জানুয়ারি এন্ড একটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে অফ আ ফেস। আমরা অনেকগুলি নাম শুনেছি, সৌরভ গাঙ্গুলির নাম শুনেছি এর মাঝে, হ্যাঁ অনেকগুলো নিয়ে আলোচনা তো হচ্ছে, বাট একজন স্বামীজির নাম শুনলাম মাঝে, না নাম অনেকগুলো ফ্লোট করছে, কিন্তু ঠিক আছে ওটা তো পার্টি লিডারশিপ ডিসাইড করবে। বাট বিজেপি আসলে এটা জানবেন যে এই যে আমাদের হিন্দুদের যে ভয়টা, আমাদের যে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, এই যে আমরা ভয় পাই, এই জিনিসটা কিন্তু বিজেপি বন্ধ করবে। কারণ মমতা ব্যানার্জি এতদিন বলে গেছিলেন যে আমরা বিজেপিরা হচ্ছি হিন্দুদের পার্টি, কালকে আবার উনি হঠাৎ বলে দিলেন বিজেপি আর আরএসএস হচ্ছে ফেক হিন্দু, উনি হচ্ছেন রিয়েল হিন্দু। তো সুতরাং হিন্দু অ্যাপিজমেন্ট ওনারও শুরু হয়েছে। তো এনিওয়ে আমাদের আপনারা বাধ্য করেছেন ওনাকে সুর পাল্টাতে বাধ্য করেছেন, হ্যাঁ। কিন্তু এই যে রাখি মিত্র, শেষ একটি ব্যাপার, এই যে সুরক্ষার প্রশ্নটা এবং কালচারাল আইডেন্টিটি মেনটেন করার প্রশ্নটা, এটা চিরকালই আরএসএস সামনে রেখেছে, এই নিয়ে রাজনীতি করেছে, এটা আইডেন্টিফাই করা যায় দিস ইজ সাম ব্র্যান্ড অফ পলিটিক্স, ঠিক আছে। এছাড়া কোন রকমে যারা আপনার সাথে অমত, তাদের বক্তব্য হলো যে এইগুলো হলো অকাজ কুকাজ, মানে যেরকম আমি রনিতাকে বললাম যে হিন্দু নিয়ে কথা বলা হলো অকাজ বা কুকাজ, কাজের কাজ কি করছেন, হ্যাঁ। তো কাজের কাজ মানে কত টাকা আনছেন পশ্চিমবঙ্গে, ইনস্টিটিউশন গুলোকে কিভাবে ঠিক করছেন, যেটা সুগত বাবু বলতেন, হ্যাঁ। তো এইসবও আপনার এজেন্ডাতে আছে। দেখুন ইনস্টিটিউশন গুলোকে, প্রথম ইনস্টিটিউশন যেটা ঠিক করা দরকার সেটা হচ্ছে পুলিশ ফোর্স। আজকের দিনে মানুষ পুলিশকে ভরসা করে না, কারণ পুলিশ আজকের দিনে পুলিশের কাজ করে না, পুলিশ একটা পার্টির দলদাস হিসেবে কাজ করে। রেগুলারলি আমরা দেখি যে কোনো মিটিং করতে যাই, মিছিল করতে যাই, পারমিশন নিয়ে যাই সুরজিৎ দা, তারপরেও আমাদের লাঠি খেতে হয়। অথচ অন্য পার্টি সিপিএম যখন করছে, কংগ্রেস করছে, তাদের দিচ্ছে, কেন আমাদের দিচ্ছে না? কেন আমাদের দিচ্ছে না? একটা মানে নর্থ বেঙ্গলে একটা যুব মোর্চার একটা মিছিল হচ্ছে, সেখানে গুলি চালিয়ে দেয়। কোথায় দেখেছেন? কোন স্টেটে এই জিনিসটা দেখেছেন? ওটা তো পারমিশন নেওয়া মিছিল ছিল। তো এই ইনস্টিটিউশন গুলোকে ঠিক করা। পশ্চিমবঙ্গে কিন্তু ইন্ডাস্ট্রির প্রচুর স্কোপ আছে, যে স্কোপ গুলো মমতা ব্যানার্জি প্রত্যেক বছর কোটি কোটি টাকা খরচা করেন, কিন্তু কেউ ইন্ডাস্ট্রি আনে না। এই জন্য আনে না কারণ উনি যেভাবে টাটাদের ভাগিয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে, তারপর থেকে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের আর ওনার উপর ভরসা নেই। বাম আমলে তারা বন্ধ করিয়ে দিয়েছিল, আর উনি একদম দায়িত্ব নিয়ে ভাগিয়ে দিয়েছিলেন। তো সেই জিনিসটা ফেরত আসবে। তাপস যেটা বললো যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, বিজেপি কে তো এমনি বলা হয় বানিয়া পার্টি, তো ঠিক আছে বানিয়ারা আছে আমাদের সাথে। ইফ উই আর এ বানিয়া পার্টি, আই ক্যান সে ইয়েস, অল দ্য বানিয়াস, অল দ্য ট্রেডার্স, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দে আর উইথ আস, তারা কিন্তু ফেরত আসবে। পশ্চিমবঙ্গের ছেলেদের কাজ হবে। ছেলেদের এইটা শুনতে হবে না যে তোমরা 6 বছর আগে পরীক্ষা দিয়েছো, এখন পরীক্ষাতে গভর্নমেন্ট জব পাওনি, তো কি হয়েছে, এবার ওল্ড এজ পেনশন নাও। এই কথাটা কিন্তু শুনতে হবে না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে কিন্তু অন্য স্টেটে, সাউথ ইন্ডিয়াতে চলে যেতে হয় ট্রিটমেন্টের জন্য। কেন? পশ্চিমবঙ্গে কি ডাক্তারের অভাব আছে? পশ্চিমবঙ্গে এত সুপার হাসপাতাল, এত সুপার স্পেশালিটি আছে, 5টা, আর সব সুপার স্পেশালিটি, নাম করা সুপার স্পেশালিটি। ইনফ্রাস্ট্রাকচার জিরো, যেটা আমরা করোনার টাইমে নিজেরা দেখে নিয়েছি। কি ইনফ্রাস্ট্রাকচার করোনার সময় বাঙালিরাও, কলকাতার বাঙালিও দেখেছে। সুতরাং কলকাতার বাঙালিদের বোধহয় এবার মানে বোঝা উচিত যে তারাও কিন্তু মানে যদি করোনা এফেক্টেড হয়ে যায়, প্রথমে তো হচ্ছে লাখ লাখ টাকার বিল হবে, তারপর বডি পাচার হয়ে যাবে, তারপর কি হবে নোবডি নোজ। লোহার শিক দিয়ে আপনার বডিকে টেনে নিয়ে যাওয়া হবে, সেটাও হবে। তো পশ্চিমবঙ্গে চেঞ্জ আসছে। প্লাস পশ্চিমবঙ্গে যেটা আমি বলবো না, সব নেতারাই বলেন তো সোনার বাংলা, আমি বলবো না ওটা। আমি বলবো যে পশ্চিমবঙ্গের যে নামটা ছিল,
পশ্চিমবঙ্গের তো একটা নাম ছিল যে পশ্চিমবঙ্গের সবকিছুর ওপরে ফার্স্ট, মানে হোয়াট বেঙ্গল থিংস টুডে, দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি থিংস দ্য নেক্সট ডে। বেঙ্গলকে কিন্তু আমরা সেই জায়গাতে নিয়ে যেতে হবে। আজকের দিনে বেঙ্গল মানে আপনি একটা কোনো জায়গায় বলুন আমি বেঙ্গল থেকে এসেছি, কোনো অন্য স্টেটে গিয়ে বলুন, প্রথমেই একটা হাস্যকর ব্যাপার হয়ে যায়। প্রথমেই হাসে, লোকে জিজ্ঞেস করে বেঙ্গল से आए हैं, ममता दीदी है आपकी चीफ मिनिस्टर, अरे बाप रे कैसे बर्दाश्त करते हैं। মানে এই কথাটা শুনতে শুনতে ঝাড়খণ্ডে ছিলাম, স্কুলে পড়তাম, আমাদের হিস্ট্রি টিচার সিভিক্স পড়ার সময় বলতো, আচ্ছা সুরজিৎ তুমি তো বাঙালি, তুমি নিশ্চয়ই কমিউনিস্ট। হ্যাঁ, তো আজকাল হয়ে গেছে বাঙালি মানে মমতা দিদি, বাঙালির সাথে অ্যাড করা হয় মমতা দিদি। তো এই জিনিসটা কেন, বেঙ্গলের নামটা তো হাস্যকর হয়ে যাবে কেন? মানে বেঙ্গল তো এই জিনিস ছিল না, তাহলে আমরা হাস্যকর কেন হয়ে যাব? সেই জায়গাটায় আমাদের কিন্তু নিজেদের, আপনি আশা জাগাচ্ছেন, বিজেপি আশা জাগাচ্ছে যে পরিবর্তন হবে, সমাজে পরিবর্তন হবে, মানসিকতায় পরিবর্তন হবে, এবং এছাড়া প্রচুর বিষয় আছে যেগুলো আমাদের এক এক করে তুলে ধরতে হবে। মাঝে একটু আমরা কারসারি ভাবে বলতে গেলে সামরিক দিকটাও, যেরকম বেঙ্গল রেজিমেন্ট নেই, প্রচুর এই জাতি প্রজাতির নামে রেজিমেন্ট আছে ইন্ডিয়ান আর্মিতে, বেঙ্গল রেজিমেন্ট কিন্তু সেই 1857 পরের থেকে নেই। মানে 1857-তে মঙ্গল পান্ডে যা করেছিলেন তারপরের থেকে তার পরবর্তীকালে ব্রিটিশ শাসন বেঙ্গল রেজিমেন্ট শেষ করে দেয়, এবং আজ পর্যন্ত এই দাবি কোনো বাঙালি করেনি যে বাংলা রেজিমেন্ট ফিরিয়ে আনা হোক। বাঙালি কাব্য করে বেড়ায় রাস্তায় রাস্তায় বড় বড় দাড়ি গোঁফ গুজিয়ে, কিন্তু মিলিটারিতে অংশগ্রহণ করা বেঙ্গলে এটাও একটি মানসিকতা, যেখানে পরিবর্তন দরকার। আচ্ছা, মঙ্গল পান্ডে কি বহিরাগত? সেটাই একটা আরেকটি ব্যাপার, যে বেঙ্গল রেজিমেন্টে ছিলেন কিন্তু বলিয়া থেকে আসতেন, বলিয়ার লোক বেঙ্গল রেজিমেন্টে, এবং প্রচুর পরিমাণে পূর্বাঞ্চল এবং বিহারের লোক বেঙ্গল রেজিমেন্টে কাজ করেছেন ব্রিটিশ শাসন আমলে। তো এদের এবং বেঙ্গলের ম্যাপ যদি তখনকার দেখা যায়, যদিও আমরা 1905-এর কথা বলি, বঙ্গভঙ্গের কথা, কিন্তু আসল বঙ্গভঙ্গ তো 1947-এই হয়েছে পার্টিশনের সময়। না হলে বাংলা তো আজকের উত্তরপ্রদেশ থেকে বড় রাজ্য ছিল। যদি আমরা ল্যান্ডমাস এরিয়া যদি দেখি, বিহারের অনেকখানি অংশ, উড়িষ্যার অনেকখানি অংশ, পুরো বাংলাদেশ আজকে যেটা, আসামের অনেকখানি অংশ, এসব ছিল, নর্থ ইস্টের অংশগুলো ছিল। যাই হোক, তো এর মধ্যে কতটা পরিবর্তন বিজেপির পক্ষে আনা সম্ভব সেটা আমরা দেখবো। বিজেপি আদৌ আসবে কিনা সেটা আমরা জানি না, যার জন্য বলেছি যে এটা আমরা হাইপোথেটিক্যাল প্রশ্ন করছি, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা এক এক করে আমাদের প্রোগ্রামে সেলফ নিউজের সন্ধ্যে 7টার সময়, আজকে প্রথম এপিসোড ছিল যার জন্য ব্যবস্থাপনায় একটু দেরি হয়ে গেছে, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আমাদের সাথে থাকুন। বাংলা নিয়ে আমরা ডেডিকেটেড, এটি শুধু নির্বাচনের ব্যাপার নয়, টানা আমরা বাংলা প্রোগ্রাম করব, বাংলা সম্বন্ধে, দেশ সম্বন্ধে, পুরো বিশ্ব সম্বন্ধে বাংলা ভাষায় সেই প্রোগ্রামগুলি করব। আমাদের সাথে থাকবেন, আরো বন্ধু বান্ধবকে জুড়বেন আমাদের সাথে, এই আশা, এই আপনাদের কাছে প্রার্থনা, এটাই আমাদের কাম্য। ভালো থাকবেন, নমস্কার, বন্দে মাতরম। নমস্কার। নমস্কার, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।